হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। তোমরা দেখছো লক্ষ্যভেদ। আমাদের চলছিল হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন। আজকে আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস কে শেষ করে ফেলে আমরা হ্যালো অ্যালকেনস এর অন্যান্য রিঅ্যাকশনস গুলোতে মুভ করব। তো কে কে জয়েন করে গেছো আমাকে একটু তাড়াতাড়ি জানিয়ে ফেলো যে তোমরা জয়েন করে গেছো। আমাদের তাহলে একবার সামারি করে দেবো প্রথমে যে কি কি আমরা এখানে কভার করেছি এখনো পর্যন্ত, কত কত চ্যাপ্টার আমরা পড়েছি, কি কি টপিক আমরা কভার করেছি এক্স্যাক্টলি সেটা প্রথমে একটু সামারি করে দেবো। সামারি করে দেওয়ার পরে দেখো ইকুয়েশনস গুলো দেখবো, রিঅ্যাকশনস গুলো দেখবো ঠিক একই রকম ভাবে যেরকম গ্রিপ হয়ে গেছিল SN1 রিঅ্যাকশন SN2 রিঅ্যাকশন। তো এখানে এখন যে রিঅ্যাকশনস গুলো দেখতে চলেছি যেখানে আছে কিনা এলিমিনেশন রিঅ্যাকশন, ঠিক আছে, রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, ঠিক আছে, তারপরে মেটালের সঙ্গে রিঅ্যাকশন, সেগুলো খুব সহজেই তোমার গ্রিপে চলে আসবে। তো আমরা প্রথমে একটু সামারি করে দিচ্ছি যে আমরা এক্স্যাক্টলি হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনস চ্যাপ্টারটাতে কতটা পড়ে ফেলেছি, কারণ আমাদের আর একটা ক্লাসেই পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আজকে ক্লাস আর এর পরের ক্লাস চ্যাপ্টার শেষ। হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন শেষ হয়ে যাওয়ার পরে আমরা অনেক ফাস্ট ফরওয়ার্ড মুভ করতে শুরু করবো অ্যালকোহল ফেনল ইথারকে নিয়ে, কারণ অ্যালকোহল ফেনল ইথারের সমস্ত কনসেপ্ট, সমস্ত মেকানিজম, সমস্ত রিঅ্যাকশনস হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনে অলরেডি কভার্ড হয়ে আছে। সুতরাং অ্যালকোহল ফেনল ইথার খুবই তাড়াতাড়ি দৌড়বে, মানে চিন্তার কোনো কারণ নেই যে সিলেবাস কখন শেষ হবে, সিলেবাস শেষ হবে কিনা, টাইমলি শেষ হবে কিনা। হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন একবার শেষ হয়ে যেতে দাও, তারপরে দেখো অ্যালকোহল ফেনল ইথার কেমন তাড়াহুড়ো করে চলতে থাকছে, মানে অ্যালকোহল ফেনল ইথার মানে চুটকিতে শেষ হয়ে যাবে। কারণ হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের তোমার সমস্ত রিঅ্যাকশনস গুলো, তার মেকানিজম গুলো সব তুমি জেনে ফেলেছো। তো একবার প্রথমে সামারি করে দিই হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের কি কি কভার করেছি। হ্যালো অ্যালকেনস এর সমস্ত রিঅ্যাকশনস মানে প্রিপারেশন রিঅ্যাকশন, হ্যালো অ্যালকেন কি, প্রথম কথা তো ক্লাসিফিকেশন গুলো দেখেছি যে হ্যালো অ্যালকেনস কারা, হ্যালো অ্যারিনস কারা, ঠিক আছে। হ্যালো অ্যালকেনস এর মধ্যে আবার আছে হচ্ছে অ্যালকিল হ্যালাইড, হ্যালো অ্যালকেনস এর মধ্যে আছে তোমার অ্যালাইল হ্যালাইড, ভিনাইল হ্যালাইড, ঠিক আছে। এগুলো সবই তোমার হ্যালো অ্যালকেনস এর পার্ট। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডস, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালাইল হ্যালাইডস, ভিনাইল হ্যালাইডস, এগুলো সবই হ্যালো অ্যালকেনস এর পার্ট। হ্যালো অ্যারিনস এর মধ্যে ছিল হচ্ছে একটা হচ্ছে বেনজাইলিক হ্যালাইড, একটা ছিল অ্যারাইল হ্যালাইড, অ্যারাইলকিল হ্যালাইড। সো দিস আর দ্য ক্লাসিফিকেশনস। দেন আমরা প্রিপারেশনে চলে এসেছিলাম যে প্রিপারেশন হ্যালো অ্যালকেনস প্রিপারেশন মেথডগুলো একবার মনে করে নেওয়ার চেষ্টা করো। হ্যালো অ্যালকেনস এর প্রিপারেশনস এর প্রথম মেথড ছিল গ্রুপস প্রসেস, তারপরে ছিল হচ্ছে অ্যালকেনের হ্যালোজেনেশন, স্টেপ ওয়াইজ সাবস্টিটিউশন রিঅ্যাকশন CH4 থেকে CCl4, তারপরে ছিল অ্যালকিনের হ্যালোজেনেশন যেখানে ছিল হচ্ছে মার্কনিকফ অ্যান্টিমার্কনিকফ, তারপরে ছিল ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন, ঠিক আছে, তারপরে ছিল সুয়ার্টস রিঅ্যাকশন, হান্সডিকার রিঅ্যাকশন, সিমোনেনের রিঅ্যাকশন, এগুলো ছিল প্রিপারেশনের পার্ট। তারপর আমরা চলে এসেছিলাম হ্যালো অ্যারিনস এর প্রিপারেশন। হ্যালো অ্যারিনস এর প্রিপারেশনের প্রথমটা ছিল হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন যেখানে কিনা ডাইরেক্ট হ্যালোজেনেশন হয়েছিল, ক্লোরিন FeCl3 বা ব্রোমিন FeBr3 দেওয়া হয়েছিল। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন যেখানে ছিল হচ্ছে তোমার ডাইরেক্ট হ্যালোজেনেশন। তারপর ছিল সাইড চেনে হ্যালোজেনেশন যেটা কিনা এগেন ফ্রি রেডিক্যাল মেকানিজমের থ্রু দিয়ে হয়। টলুইনে যে সাইড চেনটা আছে CH3 ওই সাইড চেনে হ্যালোজেনেশন। তারপরে ছিল হচ্ছে ডায়াজোটাইজেশন যেখানে একটা স্পাইডারের মতন ওয়েব বানিয়েছিলাম আমরা, তাই তো। তো ওই ডায়াজোটাইজেশন সেখান থেকে আমরা স্যান্ডম্যান রিঅ্যাকশন, গাটারম্যান রিঅ্যাকশন, বার্লসাইমন রিঅ্যাকশন, তোমার KI রিঅ্যাকশন, অ্যাকোয়াস KI রিঅ্যাকশন, এইগুলো ওটা আগের ক্লাসের, ঠিক আছে, ওটা আগের ক্লাসের ছিল। ওকে, ওটা লাস্ট প্রিভিয়াস ক্লাসটা ছিল। ওকে, তো এইগুলো যে আমাদের ছিল আমরা এইগুলো কভার করেছি। তারপর আমরা হ্যালো অ্যালকেনস এর টোটাল রিঅ্যাকশনস কভার করেছি, অর্থাৎ SN1 রিঅ্যাকশন SN2 রিঅ্যাকশন এবং যতগুলো তার एग्जांपल হতে পারে। আগের দিনে ক্লাসে অনেক एग्जांपल्स করে ফেলেছি, অ্যালকোহল কেমন করে তৈরি করা হয়, OH- রিঅ্যাকশন, SH- রিঅ্যাকশন, OCH3 রিঅ্যাকশন, SCH3 রিঅ্যাকশন, থাইও অ্যালকোহল প্রিপারেশন, থাইও ইথার প্রিপারেশন, অ্যালকোহল প্রিপারেশন, ইথার প্রিপারেশন, তারপর হচ্ছে তোমার সায়ানাইড, আইসোসায়ানাইড, অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, নাইট্রো নাইট্রাইট, ঠিক আছে, তোমার অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইলস, এগুলো সমস্ত আমরা কভার করেছি, রাইট। এই সমস্ত রিঅ্যাকশনস গুলো আজকের দিয়ে একটা এরকম রিঅ্যাকশনস দেখে নাও, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস এ মেইনলি কি চলছিল, মেইনলি চলছিল নিউক্লিওফাইলটা আসবে, অ্যাটাক করবে, লিভিং গ্রুপ বেরোবে। তার আজকে যে রিঅ্যাকশনটা দেখতে চলেছি সেটা হচ্ছে হফম্যান এলিমিনেশন রিঅ্যাকশন। একটু কমপ্লিকেটেড, মাথায় ফোকাস করার চেষ্টা করো। বেশি আর নিউক্লিওফিলিকের আর বেশি বাকি নেই, নিউক্লিওফিলিকের কম পোরশনই বাকি আছে। তো এখন আমরা দেখবো হফম্যান এলিমিনেশন রিঅ্যাকশন, সরি হফম্যান এলিমিনেশন। আচ্ছা, হফম্যান এলিমিনেশন যাওয়ার আগে হফম্যান তোমার ওই অ্যামোলাইসিস রিঅ্যাকশন ওটা একবার দেখে নি, চলো। তারপরে আমরা এলিমিনেশন এগুলো সব দেখেছিলাম। আচ্ছা, আমাকে জাস্ট একটু কি একজন কনফার্ম করো তো, আমরা কি এলিমিনেশন রিঅ্যাকশন দেখেছিলাম, এলিমিনেশন রিঅ্যাকশন, সেটজেফ রুল, এগুলো কি দেখেছিলাম? জাস্ট এটা আমাকে কনফার্ম করো, এলিমিনেশন রিঅ্যাকশন, সেটজেফ রুল এইটা আমরা দেখেছিলাম কিনা, এটা আমার খেয়াল হচ্ছে না।
এলিমিনেশন রিঅ্যাকশন এবং সেটজেফ রুল, বিশেষ করে যেটা কিনা তোমার হ্যালো অ্যালকেনস এর উপরে হয়ে থাকে। আমি আরো একবার আমি সেক্ষেত্রে রিভাইজ করে দেবো যে কেমন করে হচ্ছিল, বাট স্টিল আমি জানতে চাইছি যে এলিমিনেশন রিঅ্যাকশন বা সেটজেফ রুল এই রিলেটেড কনসেপ্টটা আমরা কভার করেছিলাম কিনা লাস্ট ক্লাসে। যদি না হয়ে থাকে তাহলে আমি আরো একবার কভার করে দেব, ঠিক আছে? তার আগে আমরা হফম্যান অ্যামোনোলাইসিস রিঅ্যাকশনস এইটা একবার দেখে নিই। একটু কমপ্লিকেটেড। হফম্যান এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের পার্ট, অ্যামোনোলাইসিস রিঅ্যাকশন। সো কি হচ্ছে দেখো, ভালো করে দেখবে, খুবই সহজ রিঅ্যাকশনটা, কিন্তু একটু স্টেপ ওয়াইজ আছে। সো একটা হ্যালো অ্যালকেন নিয়েছি, অ্যালকিল হ্যালাইড নিয়েছি, তার উপরে অ্যামোনিয়া দিয়ে নিউক্লিওফিলিক অ্যাটাক করাচ্ছি। সো অ্যামোনিয়া অ্যাটাক করলো, লিভিং গ্রুপ Br- বেরিয়ে গেল, কিন্তু লিভিং গ্রুপ Br- এ যখন বেরোয় তখন অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে চলে যায়, ঠিক আছে? সেটজেফ হয়ে গেছিল। ওকে ফাইন, তাহলে সেটজেফের পরে থেকে আমরা আজকে দেখবো তাহলে হফম্যান অ্যামোলাইসিস রিঅ্যাকশনটা একবার দেখো, খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশনটা একবার করাচ্ছি। অ্যামোনিয়া হচ্ছে নিউক্লিওফাইল অ্যাটাক করলো, লিভিং গ্রুপ বেরিয়ে গেল, লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার সময় এখান থেকে অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেনকে তুলে নিয়ে চলে গেল। হাইড্রোজেনকে তুলে নিয়ে যদি চলে যায় লিভিং গ্রুপ Br, তাহলে তৈরি হবে HBr, আর এখানে জয়েন করবে NH2, কারণ একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে CH3 আর NH2 গ্রুপটা জয়েন করে গেল। যে প্রোডাক্টটা তৈরি হলো এই প্রোডাক্টটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। এই 1 ডিগ্রি অ্যামিনের কাছেও নিউক্লিওফাইল মানে লোন পেয়ার আছে, এটা আবার নিউক্লিওফিলিক অ্যাটাক করতে পারে সেকেন্ড হ্যালোজেন মানে সেকেন্ড হ্যালো অ্যালকেনের উপরে। তাহলে প্রথমটা ছিল ফার্স্ট হ্যালো অ্যালকেন, ফার্স্ট হ্যালো অ্যালকেনটাতে অ্যাটাক করলো অ্যামোনিয়াস নিউক্লিওফাইল, অ্যাটাক করাতে লিভিং গ্রুপ বেরোলো, লিভিং গ্রুপ হাইড্রোজেনটাকে নিয়ে চলে গেল HBr হয়ে, আর NH2 গ্রুপ জয়েন করে গেল, 1 ডিগ্রি অ্যামিন তৈরি হলো, ওটা আবার আরো একটা সেকেন্ড হ্যালো অ্যালকেনে গিয়ে অ্যাটাক করা শুরু করলো, কারণ প্রোডাক্টটা যেটা তৈরি হলো 1 ডিগ্রি অ্যামিন, ওর কাছে লোন পেয়ার আছে, তাই ও আবার নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে। সেকেন্ড হ্যালো অ্যালকেনে যে অ্যাটাক করলো Br- আবার বেরিয়ে চলে গেল। Br- বেরোনোর সময় কি করে, খালি এই নাইট্রোজেনের সঙ্গে যে হাইড্রোজেন গুলো আছে একটা করে নিয়ে চলে যায়, তাহলে NH2 গ্রুপ থেকে Br- আরো একটা HBr তৈরি করে চলে গেল, হাইড্রোজেনকে নিয়ে চলে গেল। তাহলে এখন কি জয়েন করলো, এখন NHCH3 এই পুরো গ্রুপটা জয়েন করে গেল এই CH3 গ্রুপের সঙ্গে, NHCH3, কারণ একটা হাইড্রোজেন তো বেরিয়ে গেছে, তাহলে এই NHCH3 এর সঙ্গে আরো একটা CH3 জয়েন করলো, রাইট? এখন তৈরি হলো 2 ডিগ্রি অ্যামিন। এই 2 ডিগ্রি অ্যামিনের কাছে এখনো লোন পেয়ারের প্রেজেন্স আছে, তার মানে এটা থার্ড একটা হ্যালো অ্যালকেনে সিমিলার অ্যাটাক করতেই পারে। থার্ড একটা হ্যালো অ্যালকেনকে নিলাম, এর উপরে এই 2 ডিগ্রি অ্যামিনটা যেটা কিনা আগের স্টেপে তৈরি হলো সেটা সিমিলারলি নিউক্লিওফিলিক অ্যাটাক করলো। খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন এটা, লিভিং গ্রুপ আবার বেরোবে, লিভিং গ্রুপ বেরোনোর সময় থার্ড যে হাইড্রোজেনটা বেঁচে আছে NH বন্ডে ওটাকে নিয়ে বেরিয়ে যাবে, তাহলে ওটাকে নিয়ে যদি বেরিয়ে যায় তাহলে আবার একটা HBr বেরিয়ে গেল, আর CH3NCH3 এটা তো ছিলই, এর সঙ্গে জয়েন করে গেল আর একটা CH3 অ্যাটাক হয়েছে বলে আর একটা CH3 জয়েন করে গেল, দুটো তো ছিল, 3 নাম্বারটাও জয়েন করে গেল। 3 ডিগ্রি অ্যামিন তৈরি হলো। এই 3 ডিগ্রি অ্যামিনে এখনো দেখতে পাচ্ছি লোন পেয়ারের প্রেজেন্স আছে, তাহলে এটা আবার অ্যাটাক করতে পারে। তাহলে ফোর্থ একটা হ্যালো অ্যালকেন এলো, ফোর্থ হ্যালো অ্যালকেনের উপরে ওই 3 ডিগ্রি অ্যামিনটা অ্যাজ আ নিউক্লিওফাইল আবার অ্যাটাক করলো। লিভিং গ্রুপ বেরোবে, কিন্তু এখন কোনো হাইড্রোজেন নেই নাইট্রোজেনটার সঙ্গে যাকে নিয়ে Br- বেরোবে, তাই এখন একটা কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট তৈরি হয়ে গেল, আর কিন্তু HBr তৈরি হলো না। এখন নাইট্রোজেনের কাছে 4টে মিথাইল গ্রুপ জয়েন করে গেল, নাইট্রোজেনের লোন পেয়ার আর রইল না, তাই প্লাস চার্জ এসে গেল, আর Br- আয়নিক কম্পাউন্ড হিসেবে রয়ে গেল, অ্যানায়ন হিসেবে রয়ে গেল। আমরা বললাম কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট তৈরি হয়েছে। এই রিঅ্যাকশনটাতে অ্যামোনিয়ার NH বন্ড ব্রেক হয়ে যায়, তাই রিঅ্যাকশনটাকে বলে অ্যামোনোলাইসিস। রিঅ্যাকশনটাতে অ্যামোনিয়ার NH বন্ড ব্রেক হয়ে যায়, তাই এটাকে বলে অ্যামোনোলাইসিস। এই রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, সেজন্য তোমাকে একবার রিভিশন করে দিলাম, কারণ এই রিঅ্যাকশনটা থেকে কোশ্চেন আসার হাই চান্স আছে। আশা করি মাথা ঢুকে গেছে। অ্যামোনিয়া থেকে প্রথমে অ্যাটাক এসেছে, লিভিং গ্রুপ বেরিয়েছে, হাইড্রোজেনকে নিয়ে বেরিয়ে গেছে, প্রোডাক্ট হয়েছে 1 ডিগ্রি অ্যামিন, সেটা আবার সেকেন্ড মলিকুলে অ্যাটাক করেছে, আবার ব্রোমিন বেরিয়ে গেছে হাইড্রোজেনকে নিয়ে, প্রোডাক্ট হয়েছে 2 ডিগ্রি অ্যামিন, সেটা আবার থার্ড একটা হ্যালো অ্যালকেনে অ্যাটাক করেছে, Br- হাইড্রোজেনকে নিয়ে বেরিয়ে গেছে HBr হয়ে, 3 ডিগ্রি অ্যামিন তৈরি হয়েছে, সেটা আবার একটা ফোর্থ হ্যালো অ্যালকেনে গিয়ে অ্যাটাক করেছে, এবং তখনও Br- বেরিয়েছে, কিন্তু তখন কোনো হাইড্রোজেনকে আর পায়নি, তাই নাইট্রোজেনের সঙ্গে 4টে মিথাইল গ্রুপ তো জুড়লো, কিন্তু লোন পেয়ারটা রইল না, প্লাস চার্জ এসে গেল, Br- কোনো HBr হয়ে বেরোতে পারেনি, মাইনাস চার্জ হয়ে রয়ে গেল, একটা কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট তৈরি হয়ে গেল। ওকে, তাহলে আমাদের সমস্ত রিঅ্যাকশনস গুলো কিন্তু হয়ে গেছে।
এটা একটা ইম্পর্টেন্ট রিয়াকশন, সেই জন্য তোমাদের একবার আমি রিভিশন করিয়ে দিলাম যে হফম্যান অ্যামোলাইসিস রিয়াকশনটা কেমন করে হচ্ছে, খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। এর সঙ্গে ছিল এলিমিনেশন রিয়াকশন, আশা করি এলিমিনেশন রিয়াকশন মনে আছে এবং সেটজেফ রুল আমরা সেখানে পড়েছিলাম। আজকে আমরা চলে যাব পরের রিয়াকশনটাতে, ঠিক আছে? সেই পরের রিয়াকশনটা কি, সেটা হচ্ছে মেটালদের সঙ্গে রিয়াকশন। তাহলে দেখা যাক মেটালদের সঙ্গে কেমন করে রিয়াকশন হয়। মেটালদের সঙ্গে অনেকগুলো রিয়াকশন আছে। প্রথমটা আমরা দেখছি গ্রিগনার্ড, ঠিক আছে? এটা দেখছি যেটা, সেটা হচ্ছে গ্রিগনার্ড রিএজেন্ট। গ্রিগনার্ডের সঙ্গে কেমন করে রিয়াকশন হচ্ছে, গ্রিগনার্ড কাকে বলে সেটাও আমরা দেখবো। সেটা হচ্ছে ধরো হ্যালো অ্যালকেন আছে, গ্রিগনার্ডের পাওয়ারটা বোঝার চেষ্টা করবে। গ্রিগনার্ড রিএজেন্ট তৈরি হলে কি হয় মলিকিউলটাতে, এক্স্যাক্টলি সেই পাওয়ারটা বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে হ্যালো অ্যালকেন। হ্যালো অ্যালকেনে আয়োডিনটা ইলেকট্রোনেগেটিভ আয়োডিন। এই মলিকিউলটা একটু পোস্টমর্টেম করা যাক। হ্যালো অ্যালকেনটাতে আয়োডিন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, তার মানে ও সমস্ত বন্ড পেয়ারকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে। মাইনাস চার্জ আসে হচ্ছে তোমার আয়োডিনের মাথায়, কার্বনে আসে হচ্ছে প্লাস চার্জ। আয়োডিনে আসে মাইনাস চার্জ, কার্বনে আসে হচ্ছে প্লাস চার্জ, রাইট? সমস্ত বন্ড পেয়ারকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে। ওকে, তাহলে এই অবস্থাতে কার্বনে আছে কিন্তু প্লাস চার্জ। এরকম কার্বনকে বলে ইলেকট্রোফিলিক কার্বন। এর কাছে ইলেকট্রনের ঘাটতি আছে। ইলেকট্রোফিলিক কার্বন মানে এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, ডেফিসিয়েন্সি আছে। তাহলে ইলেকট্রোফিলিক কার্বন মানে ওর কাছে প্লাস চার্জ আছে, ডেফিসিয়েন্সি আছে। ম্যাগনেসিয়ামের সঙ্গে যেই রিয়াকশন করে ড্রাই ইথার সলভেন্টের প্রেজেন্সে ম্যাগনেসিয়ামটা মাঝখানে ঢুকে যায়। এই ম্যাগনেসিয়ামটা এদের মাঝখানে ঢুকে গেল। এখন মলিকিউলটাকে পোস্টমর্টেম করে দেখা যাক। এখন যে মলিকিউলটা তৈরি হলো CH3MgI, তাই তো? এখন আয়োডিনে তো মাইনাস চার্জ আছে কারণ ও তো ইলেকট্রোনেগেটিভ, কিন্তু ম্যাগনেসিয়াম মেটাল ওর কাছে প্লাস চার্জ, কার্বনটাতে চলে এসেছে মাইনাস চার্জ। তাহলে যে কার্বনটা ইলেকট্রনের ঘাটতি ছিল, ওই কার্বনটা এখন হয়ে গেছে নিউক্লিওফিলিক মানে ওর কাছে কিন্তু এখন ইলেকট্রনের আধিক্য হয়ে গেছে, ইলেকট্রন বেশি হয়ে গেছে। তার মানে কার্বন নিজের ভাগ্যকে কেমন করে বদলে ফেললো নিশ্চয়ই বুঝতে পারলে। যে কার্বন ডেফিসিয়েন্ট ছিল, ঘাটতি ছিল, ওই কার্বন এখন নিউক্লিওফিলিক হয়ে গেছে, ইলেকট্রন বেশি চলে এসেছে। কেন? কারণ ম্যাগনেসিয়ামের সঙ্গে রিয়াকশন করে গ্রিগনার্ড তৈরি করেছে। এটাকে বলে চার্জ ইনভার্সন। চার্জটা ঘুরে গেল। চার্জ ছিল প্লাস, ইলেকট্রোফিলিক কার্বন ডেফিসিয়েন্সি ছিল, ঘাটতি ছিল, চার্জ হয়ে গেল মাইনাস, নিউক্লিওফিলিক কার্বন হয়ে গেছে। তার মানে এই ইলেকট্রোফিলিক কার্বনে অন্যান্য নিউক্লিওফাইলরা গিয়ে অ্যাটাক করতো, কিন্তু এই নিউক্লিওফিলিক কার্বন নিজে অন্যান্যদের উপরে গিয়ে অ্যাটাক করতে পারবে। মাথায় ঢুকেছে? এই ইলেকট্রোফিলিক কার্বনে অন্যান্য নিউক্লিওফাইলরা অ্যাটাক করতো সাবস্টিটিউশন রিঅ্যাকশন করবে বলে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করবে বলে, কিন্তু এই নিউক্লিওফিলিক কার্বনটা নিজে এখন অন্যান্য ডেফিসিয়েন্ট কার্বনদের উপরে গিয়ে অ্যাটাক করতে পারবে অ্যাজ আ নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করে। মানে কার্বন নিজের পুরো ভাগ্যকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে, ছিল ঘাটতি, হয়ে গেছে আধিক্য। এইটাই হচ্ছে গ্রিগনার্ডের ইম্পর্টেন্স। এই রিয়াকশনটাকে বলে চার্জ ইনভার্সন হয়েছে, চার্জ ঘুরে গেছে, চার্জের বিপরীত ব্যাপার তৈরি হয়ে গেছে। রিয়াকশনটাকে বলে আমপোলাং রিয়াকশন। যে রিয়াকশনে চার্জ ঘুরে যায়, চার্জ ছিল এক, ঘুরে গেছে আর এক, তাকে বলে আমপোলাং রিয়াকশন। গ্রিগনার্ডের থ্রু দিয়ে আমরা আমপোলাং রিয়াকশন পাই, যেখানে গ্রিগনার্ড অ্যালকিল গ্রুপের চার্জকে ঘুরিয়ে দেয়, এবং তাই এই অ্যালকিল গ্রুপটা এখন কিন্তু নিউক্লিওফাইল হিসাবে অ্যাটাক করতে পারে অন্য কোনো ডেফিসিয়েন্ট কার্বনের উপরে, অন্য কোনো ইলেকট্রোফিলিক কার্বনের উপরে। তাহলে চলো, যদি অ্যাটাক করে দেখা যাক যে কি হয়। অ্যাপ্লিকেশন চলে আসছে। প্রথমে 1 ডিগ্রি অ্যালকোহল কেমন করে তৈরি হয়, এখান থেকেই 2 ডিগ্রি 3 ডিগ্রি ইজিলি পারবে। দেখো, এই হচ্ছে আমাদের গ্রিগনার্ড, নিশ্চয়ই বুঝতে পেরেছো গ্রিগনার্ডটাকে। RMgX জেনারেল ফরম্যাটটা তাহলে কি দাঁড়ালো? অ্যালকিল Mg হ্যালোজেন, তাই তো? গ্রিগনার্ড অ্যালকিল Mg হ্যালোজেন, এটা হচ্ছে গ্রিগনার্ড। যে গ্রিগনার্ডের অ্যালকিলটা কেমন? নিউক্লিওফিলিক অ্যালকিল। ওই অ্যালকিল এখন অন্য কাউকে অ্যাটাক করতে পারে। অ্যালকিলটা এখন নিউক্লিওফিলিক অ্যালকিল। অ্যালকিলটা কিন্তু নিউক্লিওফিলিক ছিল না, ঠিক আছে? এখন নিউক্লিওফিলিক হয়ে গেছে, RMgX। এবারে যদি এর সঙ্গে ফর্মালডিহাইডের রিয়াকশন করানো হয়, ভালো করে বোঝার চেষ্টা করবে। ফর্মালডিহাইডের রিয়াকশন করানো হচ্ছে HCHO। সো দেখা যাক, HC ডাবল বন্ড ও H, এই হচ্ছে ফর্মালডিহাইড স্ট্রাকচার। দেখো, তাহলে পরে গুলো এমনিই পারবে। এর রিয়াকশন করানো হচ্ছে, এই অ্যালকিলটা নিউক্লিওফিলিক, তাই তো? তাহলে এই অ্যালকিলটা এসে অ্যাটাক করবে, এই বন্ডটা O- হবে, O- এর সঙ্গে MgX জুড়ে যাবে। ভালো করে বুঝে নাও, অ্যালকিলটা অ্যাটাক করে জুড়বে, ডাবল বন্ড ওটা O- হবে, পাই বন্ডটা খুলে যাবে, যে ডাবল বন্ড ওটা সিঙ্গেল বন্ড O- হয়ে যাবে, আর অক্সিজেনটার সঙ্গে MgX জুড়ে যাবে। দেখো তাই তৈরি হয়েছে কিনা। তাহলে কি দাঁড়ালো? কি তৈরি হলো? এটা তৈরি হলো, ভালো করে দেখবে।
H C সিঙ্গেল বন্ড OMGX, সিঙ্গেল বন্ড H, সিঙ্গেল বন্ড R, এই আটটাই গ্রিগনার থেকে এসছে, মাথায় রাখবে এই আটটাই নিউক্লিওফাইল যেটা কিনা গ্রিগনার থেকে এসছে, ওই আটটাই নিউক্লিওফাইল যেটা কিনা গ্রিগনার থেকে এসছে, ড্রাই ইথারের প্রেজেন্সে সবকিছু চলছে। তাহলে প্রথম স্টেপটা ক্লিয়ার হয়ে গেল আশা করি, যে ছিল ফর্মালডিহাইড, সিম্পল কি হলো, কিচ্ছু না, ছিল ফর্মালডিহাইড, এখানে একটা আর জুড়ে গেল, ছিল ফর্মালডিহাইড একটা আর অ্যালকেল জুড়ে গেল, কেন অ্যালকেলটা অ্যাজ আ নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারছে এই কার্বনটার উপরে, অ্যাটাক করলে পাই বন্ডটা খুলে যাচ্ছে, O- হয়ে যাচ্ছে, O- এর সঙ্গে MgX টা জুড়ে যাচ্ছে, একসাথে লিখলে এরকম দাঁড়াবে। এরপর যদি হাইড্রোলাইসিস করে দেওয়া হয়, আর্দ্র বিশ্লেষণ, ওয়াটার দিয়ে বয়েল করে দেওয়া হয়, তাহলে ও ওয়াটার বা এই লঘু HCl যে ডাইলুট HCl দিয়ে যদি বয়েল করে দেওয়া হয়, তাহলে O আর MgX এদের মাঝের বন্ডটা ব্রেক করে যায়, এটা OH হয়ে যায়, তার মানে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পেয়ে গেলাম। আর CH2OH ছিল হচ্ছে OMGX, এটা হয়ে গেল OH, MgX টা বেরিয়ে গেল, OH হয়ে গেল। ওকে ক্লিয়ার? আচ্ছা, এবার 2 ডিগ্রি অ্যালকোহল যদি বানাতে হয়, 2 ডিগ্রি অ্যালকোহলের অ্যালকিল গ্রুপ দুটো লাগবে, তার মানে দেখো এখন নিচ্ছি অ্যাসিটালডিহাইড, এখন কিন্তু ফর্মালডিহাইড নিলাম না, একই মলিকিউল অ্যাসিটালডিহাইড, একই রকম ভাবে হবে। গ্রিগনারের অ্যালকিল হচ্ছে নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক অ্যালকিল অ্যাটাক করলো, O- হলো, O- টা MgX এর সঙ্গে জুড়ে গেল, তাহলে প্রথম কম্পাউন্ডটা এরকম পাচ্ছি, প্রথম কম্পাউন্ডটা পেলাম যা ছিল সঙ্গে শুধু একটা অ্যালকেল জুড়েছে, যা ছিল সঙ্গে শুধু একটা অ্যালকেল জুড়েছে, এই অ্যালকেলটা জুড়ে গেছে, আর কিচ্ছু হয়নি, একটা অ্যালকেল আগে থাকতেই ছিল, একটা অ্যালকেল তো আগে থাকতেই ছিল, ওই অ্যালকেল যেমন ছিল তেমন রয়ে গেছে, কিন্তু শুধু এইখানে একটা অ্যালকেল জুড়েছে, তার মানে টোটাল দুটো অ্যালকিল হয়ে গেল, টোটাল দুটো অ্যালকিল হয়ে গেল মানে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হতে চলেছে। এবারে জল দিয়ে বা লঘু HCl দিয়ে বয়েল করে দেবো, আর্দ্র বিশ্লেষণ করে দেবো, এইখান থেকে OMGX থেকে এই বন্ডটা ব্রেক করে যাবে, এটা OH হয়ে যাবে, অর্থাৎ তৈরি হয়ে গেল 2 ডিগ্রি অ্যালকোহল। লঘু HCl দিয়ে যেটা করছি সেটাকে বলে আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস। আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস লঘু HCl দিয়ে যেটা করা হচ্ছে, ঠিক আছে? তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল বানাবো, এখন কি নেবো, এখন কিটোন নিলাম, দুদিকেই আর নিয়েছি, দুদিকেই আর, গ্রিগনার নিয়েছি, গ্রিগনারের অ্যালকেল গ্রুপটা নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক অ্যালকেল গ্রুপ একই রকম ভাবে জুড়বে, অ্যাটাক করবে, জুড়বে, তাহলে তিনটে আর হয়ে গেল, এটা OMGX হয়ে যাবে, O- হয়ে যাবে, O- টা MgX এর সঙ্গে চলে যাবে, OMGX হয়ে যাবে, তাহলে এখন C ডাবল বন্ড ও তার সঙ্গে সরি C সিঙ্গেল বন্ড OMGX হয়ে গেল, আর দুটো অ্যালকেল তো ছিলই, 3 নম্বর অ্যালকেল গ্রিগনার থেকে এসে জুড়ে গেল, 3 নম্বর অ্যালকেলটা গ্রিগনার থেকে এসে জুড়ে গেল, তাহলে তিনটে অ্যালকিল সঙ্গে কার্বন 3 ডিগ্রি অ্যালকোহল হতে চলেছে, যেই বয়েল করে দেওয়া হবে লঘু HCl দিয়ে, এই বন্ডটা ব্রেক করে যাবে, যেই OMGX বন্ডটা ব্রেক করে যাবে, এই OMGX পোরশনটা OH এ কনভার্ট হয়ে যাবে যখনই আমরা লঘু HCl দিয়ে আর্দ্র বিশ্লেষণ করব বা বয়েল করে দেব। তাহলে এইখানে তিনটে অ্যালকিল সঙ্গে OH হয়ে গেল, তিনটে অ্যালকিল সঙ্গে OH, 3 ডিগ্রি অ্যালকোহল পেয়ে গেলাম। তাহলে আশা করি বুঝতে পারছি একবার গ্রিগনাট পেয়ে যাওয়া মানে সেটার কি পাওয়ার, যে গ্রিগনাট পেয়ে গেলে সেখান থেকে অনেক কিছুই আমরা পেতে পারি, অ্যালকোহল অবধি চলে যেতে পারি, এবং সেটা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি যে কোনো রকম অ্যালকোহল তৈরি করতে পারি। 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে গেলে গ্রিগনাটের সঙ্গে ফর্মালডিহাইড রিঅ্যাকশন করবে, 2 ডিগ্রি তৈরি করতে গেলে অ্যাসিটালডিহাইড বা কোনো অ্যালকিল অ্যালডিহাইড রিঅ্যাকশন করবে, আর 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে গেলে কিটোন রিঅ্যাকশন করবে, এন্ড দ্যাটস ইট। তাহলে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি যেরকম অ্যালকিল আমাদের, যেরকম আমাদের পছন্দ সেরকম অনুযায়ী আমরা কিন্তু করে নিতে পারি, যেরকম আমাদের পছন্দ সেরকম অনুযায়ী আমরা পছন্দের মতন অ্যালকোহল তৈরি করতে পারি গ্রিগনাট রিএজেন্ট পেয়ে গেলে। গ্রিগনাটের অ্যাপ্লিকেশন আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে একদম পুরোপুরি, গ্রিগনাট কি কি মানে কি কি কাজে ইউজ করছি, রাইট? এরপর দেখি গ্রিগনাটের আরো অ্যাপ্লিকেশন আছে, কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করে গ্রিগনাট, এস্টারের সঙ্গে রিঅ্যাকশন করে গ্রিগনাট, সেগুলো দেওয়া আছে দেখো। কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে, কেমন করে তৈরি করে, মানে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে হেল্প করে, অর্থাৎ এখানে কি হলো, এখানে বেসিক্যালি অ্যালকিনের অ্যালকোহলের প্রিপারেশন হলো, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রস্তুতি হলো, অ্যালকোহল প্রস্তুতি, অ্যালকোহল প্রস্তুতি হলো, অ্যালকোহল প্রস্তুতিতে গ্রিগনাটের অবদান আমরা দেখলাম, যে গ্রিগনাট রিএজেন্ট ইউজ করে কেমন করে অ্যালকোহল প্রিপেয়ার করা যায়। 1 ডিগ্রি অ্যালকোহল প্রিপেয়ার করতে গেলে সেটাও করা যাবে, 2 ডিগ্রি করতে গেলে সেটাও করা যাবে, 3 ডিগ্রি করতে গেলে সেটাও করা যাবে, অ্যালকোহলকে প্রিপেয়ার করা যাবে গ্রিগনাট ইউজ করে। খুব ভালো কথা।
কার্বক্সিলিক অ্যাসিড যদি তৈরি করতে চাই, কার্বক্সিলিক অ্যাসিড এস্টার তৈরি করতে চাই, যা ইচ্ছা তৈরি করা যাবে। কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করার জন্য কার্বন ডাই অক্সাইডের উপর অ্যাটাক করতে হবে। এই হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড, গ্রিগনারের অ্যালকিল গ্রুপে আছে মাইনাস চার্জ, ওটা নিউক্লিওফিলিক, এই অ্যাটাক করে দিল, ও মাইনাস হয়ে গেল, ও মাইনাসটা এমজিএক্স এর সঙ্গে জুড়ে গেল, দিয়ে ও এমজিএক্স হয়ে গেল। তারপরে লঘু HCl দিয়ে যদি আদ্র বিশ্লেষণ করে দিই, ও আর এমজিএক্স এর মাঝের বন্ডটা ব্রেক করবে, ওটা OH হয়ে যাবে। OH হয়ে গেলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে যাচ্ছি। লঘু HCl দিয়ে বয়েল করে দিলে হাইড্রোলাইসিস বা আদ্র বিশ্লেষণ হয়ে যাচ্ছে, তখন OMGX এর মাঝের বন্ড ব্রেক করছে এবং সেটা OH গ্রুপে কনভার্ট হচ্ছে। দেখো আমরা আলটিমেটলি কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে গেছি। আশা করছি তাও তোমাদের মাথায় ঢুকে যাচ্ছে যে কেমন করে গ্রিগনারটা ইউজ করছি। একই রকম ভাবে এস্টারও তৈরি করতে পারি, পরের রিঅ্যাকশনটা দেখে নাও। এখানে কি আছে? ক্লোরিন আছে, ঠিক আছে, ক্লোরিন আছে, ClCOO(C2H5). এখানে একই রকম ভাবে গ্রিগনার দিয়ে রিঅ্যাকশন করানো হয়েছে। একই রকম ভাবে কি করা হয়েছে? গ্রিগনারের অ্যালকিল দিয়ে রিঅ্যাকশন করানো হয়েছে। গ্রিগনারের অ্যালকিলটা হচ্ছে নিউক্লিওফাইল, অ্যাটাক করেছে, OMGX ঢুকে গেছে এবং তারপরে OMGX আদ্র বিশ্লেষণ হয়ে গেছে এবং আমরা স্টার পেয়ে গেছি। ওকে, তাহলে গ্রিগনার রিএজেন্টের আমরা অ্যাপ্লিকেশন দেখলাম। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যেতে পারে, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা যেতে পারে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে রিঅ্যাকশন করে, কার্বন ডাই অক্সাইডের সঙ্গে গ্রিগনারের রিঅ্যাকশন করলে কার্বক্সিলিক অ্যাসিড হবে, এস্টারও তৈরি করা যেতে পারে গ্রিগনার থেকে, রাইট? তাহলে এগুলো হচ্ছে গ্রিগনার পেয়ে গেলে তার অ্যাপ্লিকেশনস। গ্রিগনার কেমন করে পেতে হয়, হ্যালো অ্যালকেন থেকে কেমন করে পেতে হয় সেটা আমরা দেখে নিলাম। চলে আসছি আমরা উডস রিঅ্যাকশন। এটা আমরা ক্লাস 11 এ পড়েছিলাম, উডস রিঅ্যাকশন, যেখানে হ্যালো অ্যালকেন থেকে আমরা অ্যালকেন পাচ্ছিলাম, হ্যালো অ্যালকেন থেকে অ্যালকেন। উডস রিঅ্যাকশন কেমন করা হয়েছিল? ধরো CH3I সঙ্গে 2 মোল সোডিয়াম দেওয়া হয়েছিল আর 2 মোল CH3I নেওয়া হয়েছিল। সো এদিকে 1 মোল CH3I, এদিকে 1 মোল CH3I লিখেছি বোঝার সুবিধার জন্য। 2 মোল সোডিয়াম নিয়েছি, ড্রাই ইথার দিয়ে একটু হিট করে দিলে এই পোরশনটা সোডিয়াম আয়োডাইড তৈরি করে বেরিয়ে যাচ্ছিল, আর এই অ্যালকিলটার সঙ্গে এই অ্যালকিলটা জয়েন করে যাচ্ছিল। কার্বন কার্বন জয়েন করে গিয়ে আমরা অ্যালকেন পাচ্ছিলাম আর 2 মোল NaI আউট হয়ে যাচ্ছিল। এরকমই আরো একটা রিঅ্যাকশন দেখি উডস এর জন্য। উডস এর জন্য আরো একটা রিঅ্যাকশন দেখি, ধরো CH3CH2 আছে, CH3CH2I আছে, প্লাস 2 সোডিয়াম আছে, প্লাস আবার সেকেন্ড মোল অফ CH3CH2I আছে, সেকেন্ড মোল অফ CH3CH2I আছে, রাইট? তাহলে CH3CH2I কিন্তু তাহলে 2 মোল আছে দেখতে পাচ্ছি। CH3CH2I 1 মোল, CH3CH2I 2 মোল, 2 মোল অফ সোডিয়াম নিয়েছি সঙ্গে। এই পোরশনটা NaI তৈরি করে আউট হয়ে গেছে ড্রাই ইথারের প্রেজেন্সে। ড্রাই ইথারের প্রেজেন্সে এই পোরশনটা NaI তৈরি করে আউট হয়ে গেছে। তাহলে কারা জয়েন করে গেল? এই দিকের অ্যালকিলটার সঙ্গে এই দিকের অ্যালকিলটা জয়েন করে গেল। দুটো অ্যালকিল জয়েন করে গিয়ে একটা 4 কার্বন চেনের অ্যালকেন তৈরি করলো। দুটো অ্যালকিল জয়েন করে গিয়ে একটা 4 কার্বন চেনের অ্যালকেন তৈরি করলো। এইটা একটা অ্যালকিল, এটা একটা অ্যালকিল। তো দেখতে পাচ্ছ দুটো অ্যালকিল জয়েন করে গেছে, দিয়ে 4 কার্বন চেনের অ্যালকেন তৈরি করেছে, প্লাস সোডিয়াম আয়োডাইড বেরিয়ে গেছে 2 মোল। এখান থেকে একটা জিনিস নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার যে এখানে ছিল 1 কার্বন চেন ছিল, 1 কার্বন চেন। এরকম দুটো 1 কার্বন চেন জয়েন করে গিয়ে 2 কার্বন চেন তৈরি করলো। সিমিলারলি এখানে ছিল 2 কার্বন চেন, এরকম দুটো 2 কার্বন চেন জয়েন করে গিয়ে 4 কার্বন চেন তৈরি করলো। তার মানে যদি এখানে 3 কার্বন চেন থাকতো তাহলে দুটো এরকম 3 কার্বন চেন জয়েন করে গিয়ে 6 কার্বন চেন তৈরি করতো। মানে অলওয়েজ ইভেন নাম্বার কার্বন চেনেরই অ্যালকেন তৈরি হচ্ছে। 2 কার্বন চেনের অ্যালকেন তৈরি হলো যেখানে কিনা ইভেন নাম্বার অফ কার্বন আছে, 4 কার্বন চেনের অ্যালকেন তৈরি হলো যেখানে কিনা ইভেন নাম্বার অফ কার্বন আছে। তাহলে অড নাম্বার কার্বনের অ্যালকেন কি পাওয়া যাবে না? ইউজ করে দেখা যাক পাওয়া যাবে কিনা। অড নাম্বার কার্বন, মেবি 3 কার্বন চেনের আমরা অ্যালকেন চাইছি, 3 কার্বন চেনের অ্যালকেন চাইছি উডস কে ইউজ করে। কারণ দেখতেই পাচ্ছি ডাবল হয়ে যাচ্ছে কার্বন নাম্বার, ইভেন কার্বন চেন তৈরি হচ্ছে। একটা কার্বন চেনের মলিকুল নিলে একটা একটা জয়েন করে দুটো তৈরি করছে, দুটো কার্বন চেনের মলিকুল নিলে দুটো দুটো জয়েন করে 4টে তৈরি করছে উডসে। তাহলে আমরা অড কি করে পেতে পারি? অড ধরো 3 পেতে পারি। তাহলে 1 প্লাস 1 যদি 2 হয়, যদি 2 কার্বন প্লাস 2 কার্বন যদি 4 হয়, তাহলে 3 কে কি করে পাবো? 1 প্লাস 2 করলে 3 পাওয়ার কথা। চলো দেখা যাক। এই রিঅ্যাকশনটাকে বলছি ফার্স্ট রিঅ্যাকশন, এটাকে বলছি সেকেন্ড রিঅ্যাকশন। থার্ড রিঅ্যাকশনে আমরা 1 কার্বন চেন নিলাম
আর একটা 2 কার্বন চেন নিলাম, এই আশা নিয়ে যে 1 আর 2 অ্যাড করে 1 আর 1 অ্যাড করে 2 হয়েছিল, 2 আর 2 কার্বন অ্যাড করে 4 কার্বন হয়েছিল, তাহলে 1 আর 2 অ্যাড করে কি 3 কার্বন হতে পারে, অড হতে পারে? সো ডেফিনেটলি এটা হবে, সোডিয়াম আয়োডাইড বেরিয়ে যাবে এবং তখন এদিকে একটা কার্বনের চেন, এদিকে দুটো কার্বনের চেন, মিলে টোটাল 3টে কার্বন চেনের অ্যালকেন নো ডাউট তৈরি হবে। শুষ্ক ইথার থাকবে সলভেন্ট, এদিকে একটা কার্বন চেনের অ্যালকিল, ওদিক থেকে এলো দুটো কার্বন চেনের অ্যালকিল, এই অ্যালকিল গুলো জয়েন করে গেল এবং আমরা পেয়ে গেলাম হচ্ছে 3 কার্বন চেন, যেটা কিনা অড কার্বন চেনের অ্যালকিল, অড কার্বন চেনের অ্যালকেন। তার মানে আমরা দেখলাম উডসের থ্রু দিয়ে, প্রথমে কি দেখলাম, ফার্স্ট রিঅ্যাকশনটা দেখো, ফার্স্ট রিঅ্যাকশনে দেখলাম উডসের থ্রু দিয়ে 1 + 1 করে 2 ইথিন কার্বন চেন পেয়েছি, পরেরটাতে 2 + 2 করে 4 ইথিন কার্বন চেন পেয়েছি, তারপর এটাতে 1 + 2 করে 3 অড কার্বন চেনও পেয়েছি। কিন্তু অড কার্বন চেনটা একমাত্র পাই না, এটাই হচ্ছে প্রবলেম। ইথিন গুলো খালি ওটাই তৈরি হয়, আর কোনো অপশন নেই, কিন্তু অডটা খালি ওটা তৈরি হবে না। এই 1 কার্বন চেন নিজেদের মধ্যে রিঅ্যাকশন করে এই 1 নাম্বার রিঅ্যাকশনটাও ফলো করবে, দিয়ে 2 কার্বন চেনও তৈরি করবে, আবার এই 2 কার্বন চেন নিজেদের মধ্যে রিঅ্যাকশন করে এই 2 নাম্বার রিঅ্যাকশনটা ফলো করবে, দিয়ে 4 কার্বন চেন তৈরি করবে। মানে বেসিক্যালি এখানে 3 কার্বন চেন তৈরি হবে, কিন্তু তার সঙ্গে 2 কার্বন চেন আর 4 কার্বন চেনটাও তৈরি হবে। তার কারণ এরকম দুটো মলিকিউল নিজেদের মধ্যে রিঅ্যাকশন করলে সেটা 1 নাম্বার অনুযায়ী রিঅ্যাকশনটা হবে এবং 2 কার্বন চেনের অ্যালকেন তৈরি হবে। আর এরকম দুটো মলিকিউল নিজেদের মধ্যে রিঅ্যাকশন করলে সেখানে 2 নাম্বার ওয়াইজ রিঅ্যাকশনে একটা হবে এবং সেখান থেকে 4 কার্বন চেনের অ্যালকেন তৈরি হবে। আর এই অড আর ইভেন মানে 1 আর 2 এরা নিজেরা রিঅ্যাকশন করলে তখনই খালি 3 কার্বন চেনটা হচ্ছে, মানে 3 কার্বন চেনের অ্যালকেন এক্সক্লুসিভলি অনলি প্রোডাক্ট তৈরি হচ্ছে না, মিক্সচার অফ অ্যালকেনস তৈরি হচ্ছে। 3 কার্বন চেনটা পাচ্ছি, কিন্তু সঙ্গে 2 কার্বন চেন এবং 4 কার্বন চেনটাও পাচ্ছি, কারণ এরা নিজেদের মধ্যে রিঅ্যাকশন করে একটা 2 কার্বন চেন দিচ্ছে অ্যাকর্ডিং টু রিঅ্যাকশন 1, আর এরা নিজেদের মধ্যে রিঅ্যাকশন করে এটা 4 কার্বন চেন তৈরি করছে অ্যাকর্ডিং টু রিঅ্যাকশন নাম্বার 2। তাই এখানে অনলি অডটা পাচ্ছি না এক্সক্লুসিভলি। তার মানে এখানে নোট দিয়ে লিখতে হবে, in this reaction a mixture of product হচ্ছে a mixture of alkane, product পাচ্ছি mixture of alkanes, not only that 3 carbon alkane exclusively, mixture of alkanes, এটা হচ্ছে প্রোডাক্ট। তাহলে এই প্রোডাক্টটা নিয়ে আমার কোনো লাভ নেই, কারণ আমি চেয়েছিলাম এক্সক্লুসিভলি যেন অড কার্বনের প্রোডাক্ট তৈরি হয়, যেরকম কিনা এখানে এক্সক্লুসিভলি ইভেন কার্বন চেনের প্রোডাক্ট গুলো পাচ্ছিলাম। অড কার্বন চেনের প্রোডাক্ট এক্সক্লুসিভলি পেলাম না, মিক্সচার অফ প্রোডাক্ট পেলাম। তার কারণ এরাও নিজেদের মধ্যে রিঅ্যাকশন করলো, সেলফ রিঅ্যাকশন, এরাও নিজেদের মধ্যে রিঅ্যাকশন করলো, সেলফ রিঅ্যাকশন, দিয়ে অন্য ইথেন আর এই বিউটেন এদেরকেও তৈরি করলো, খালি প্রোপেন তৈরি হলো না। প্রোপেন তো তৈরি হলো, সঙ্গে ইথেন বিউটেনও তৈরি হলো, রাইট? এটা ছিল উডসের প্রবলেম। এই প্রবলেমকে ওভারকাম করা যেতে পারে কি করে? গ্রিগনারের থ্রু দিয়ে। আবার গ্রিগনারকে নিয়ে আসতে পারি এই প্রবলেমকে ওভারকাম করার থ্রু দিয়ে। তাহলে আমরা বলতে পারি এখানে যে এই মিক্সচার অফ অ্যালকেনস পেলাম, এটা হচ্ছে লিমিটেশন, উডসের লিমিটেশন। মানে আমরা অড কার্বন চেনের অ্যালকেন কিন্তু পেতে পারি না উডসের থ্রু দিয়ে, ইভেন কার্বন চেনটা আরামসে পেতে পারি। এবার তাহলে এটাকে ওভারকাম করবো কি করে? আবার দেখছি অ্যাপ্লিকেশন অফ গ্রিগনার্ড। ওয়ে আউট কি, উপায় কি তাহলে এই অড কার্বন চেন তৈরি করবার? দেখো ভালো করে দেখবে, গ্রিগনারটা নিয়ে আসছি, রাইট? ধরো 3 কার্বন চেন তৈরি করতে পারবো, তৈরি করতে চাই, তাহলে 1 কার্বনের গ্রিগনারটা বানিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের 1 কার্বন ওয়ালা অ্যালকিল হ্যালাইড, দিলাম ম্যাগনেসিয়াম, দিলাম ড্রাই ইথার, শুষ্ক ইথার, তৈরি হয়ে গেল গ্রিগনার্ড। ম্যাগনেসিয়াম মাঝখানে ঢুকে গেল, ম্যাগনেসিয়াম যেই মাঝখানে ঢুকে গেল সঙ্গে সঙ্গে কার্বনের চার্জ হয়ে গেল মাইনাস, নিউক্লিওফিলিক হয়ে গেল অ্যালকিল কার্বনটা। এবার এই অ্যালকিল কার্বন দিয়ে একটা হ্যালো অ্যালকেন অ্যাটাক করাচ্ছি, যেখানে কিনা দুটো কার্বন চেন আছে। এই যে অ্যালকিলটা তৈরি হলো, অ্যালকিল নিউক্লিওফাইল, এই অ্যালকিল নিউক্লিওফাইল দিয়ে আমি অ্যাটাক করে দিলাম 2 কার্বন চেনের হ্যালো অ্যালকেনের উপরে। দেখো 2 কার্বন চেনের হ্যালো অ্যালকেন আর একটা অ্যালকিল আসছে গ্রিগনার থেকে, গ্রিগনার থেকে আসছে একটা অ্যালকিল অ্যাজ নিউক্লিওফাইল, আর এখানে নিয়েছি 2 কার্বন চেনের হ্যালো অ্যালকেন, 2 কার্বন চেনের হ্যালো অ্যালকেন।
সো অ্যাটাক করবে, লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে, SN2 হবে। তাহলে 1 কার্বন আর 2 কার্বন জয়েন করে 3 কার্বনকে এখন এক্সক্লুসিভলি পেয়ে যাচ্ছি। এটা গ্রিগনার থেকে এসছে, এটা হ্যালো অ্যালকেনের পার্ট ছিল। ব্রোমিনটা ম্যাগনেসিয়াম ব্রোমাইড MgBr এর সঙ্গে বেরিয়ে যায় অ্যাজ MgBr2। তাহলে দেখো এখন কিন্তু এক্সক্লুসিভলি আমরা 3 কার্বন চেন, অড কার্বন চেন পেয়ে গেলাম। এখানে কিন্তু মিক্সচার তৈরি হলো না। গ্রিগনার হচ্ছে এতটাই পাওয়ারফুল, যা খুশি করা যায়। এখান থেকে কি ইভিনও পাওয়া যেতে পারে? হ্যাঁ, ইভিনও পাওয়া যেতে পারে। কি করে পাওয়া বলো? যদি দেখি 1 কার্বন নিয়েছি গ্রিগনার থেকে আর 2 কার্বন নিয়েছি হ্যালো অ্যালকেন থেকে, যদি 4 কার্বন চেন পেতে হতো তাহলে কি করতাম? 1 কার্বন নিতাম গ্রিগনার থেকে, 3 কার্বন নিতাম হ্যালো অ্যালকেন থেকে, বা 2 কার্বন নিতাম গ্রিগনার থেকে, 2 কার্বন নিতাম হ্যালো অ্যালকেন থেকে, তাহলে 4টাও হয়ে যেত। অর্থাৎ ইভেন অড সবই পাওয়া যাবে এখান থেকে। ইভেন তো উডসের থ্রু দিয়ে পাওয়া যাবে, কিন্তু অডটাও পাওয়া যাবে। চলো দেখে নি ইভেনটাও পাওয়া যায় কিনা। তো ইভেন মানে আমরা 4 কার্বন চেন ধরো বানাতে চাই, 4 কার্বন চেন। 4 কার্বন চেনে একটা অপশন কি? একটা অপশন হচ্ছে এটাকে নেব 1 কার্বন অ্যালকিল, আর এখানে নেব 3 কার্বনের হ্যালো অ্যালকেন। 1 কার্বনের অ্যালকিল আর 3 কার্বনের হ্যালো অ্যালকেনে ওই 1 অ্যালকিলতে অ্যাটাক করবে, লিভিং গ্রুপ বেরোবে, 4 কার্বন হয়ে যাবে। অথবা এটাও করতে পারি, এখানে 2 কার্বন হ্যালো অ্যালকিল নিলাম, 2 কার্বন অ্যালকিল মানে গ্রিগনারটাতে 2 কার্বন থাকবে, আর এখানে নিলাম 2 কার্বন হ্যালো অ্যালকেন, তাহলে 2 + 2 করে 4 হবে। দেখি 2 কার্বন হ্যালো অ্যালকেন নিলাম, তার মধ্যে দিলাম ম্যাগনেসিয়াম ড্রাই ইথার, শুষ্ক ইথার, ম্যাগনেসিয়াম আর ড্রাই ইথার অ্যাজ সলভেন্ট। ম্যাগনেসিয়ামটা মাঝখানে ঢুকে যাবে এবং অ্যালকিল গ্রুপটাতে মাইনাস চার্জ চলে আসবে। অ্যালকিল গ্রুপের কোন কার্বনটাতে মাইনাস চার্জ আসবে? যেটার সঙ্গে মেটালটা অ্যাটাচ। খেয়াল রাখতে হবে কোন কার্বনটা নিউক্লিওফাইল। যে কার্বনটার সঙ্গে মেটালটা অ্যাটাচ, ম্যাগনেসিয়াম MgBr এর ব্রোমিনতে মাইনাস, ম্যাগনেসিয়াম মেটাল প্লাস, তাহলে ম্যাগনেসিয়ামে ব্রোমিন থাকে ইলেকট্রোনেগেটিভ তাই মাইনাস, আর ম্যাগনেসিয়াম মেটাল তাই প্লাস। প্লাস ম্যাগনেসিয়াম মেটালটার সঙ্গে যে কার্বনটা অ্যাটাচ, প্লাস ম্যাগনেসিয়াম মেটালটার সঙ্গে যে কার্বনটা অ্যাটাচ, ওখানেই আছে মাইনাস চার্জ, ওটাই নিউক্লিওফিলিক কার্বন। তার মানে এই কার্বনটা এখন নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করবে। 2 কার্বনের নিউক্লিওফাইল অ্যাটাক করাবো 2 কার্বন হ্যালো অ্যালকেনের উপরে। এই হচ্ছে আমাদের 2 কার্বন নিউক্লিওফাইল ইন দা ফর্ম অফ গ্রিগনার্ড, অ্যাটাক করাবো এই 2 কার্বন হ্যালো অ্যালকেনটার উপরেই। অ্যাটাক করে দিলাম এই 2 কার্বন হ্যালো অ্যালকেনটার উপরে, 2 + 2 হয়ে গেল 4। এই হচ্ছে আমার নিউক্লিওফাইল কার্বন। নিউক্লিওফাইল কার্বন অ্যাটাক করলো এইখানে, লিভিং গ্রুপ Br- বেরিয়ে গেল। এখান থেকে এলো 2 কার্বন ফ্রম গ্রিগনার্ড, এখান থেকে এলো 2 কার্বন ফ্রম হ্যালো অ্যালকেন। 4 কার্বন উডস এর মতনই হলো। এখানে উডসটা করা যায়, তাই গ্রিগনার্ডের থ্রু দিয়ে কেউ করে না। অডের ক্ষেত্রে উডস অ্যাপ্লিকেবল নয়, তাই ওখানে গ্রিগনার্ড কম্পালসারি হয়ে যায়। আশা করছি পুরোপুরি মেটালদের সঙ্গে রিঅ্যাকশন থেকে শুরু করে সবটা তোমাদের মাথায় ঢুকে গেছে, রাইট? চলো আমরা চলে যাচ্ছি এবার বিজারণ রিঅ্যাকশন। বিজারণ মানে রিডাকশন। জানাবে আমাকে যে তোমাদের মাথায় সবটা ঢুকে গেছে কিনা। ওকে, মাথায় আশা করছি তাহলে সবটা ঢুকে গেছে। চলে যাচ্ছি এখন আমরা রিডাকশন রিঅ্যাকশন বা বিজারণ রিঅ্যাকশন। দেখো কি বলছে, রিডাকশন বা বিজারণ। ধরো অ্যালকিল, সোজা সোজা রিঅ্যাকশন এগুলো, ঠিক আছে? এগুলো খুবই সহজ রিঅ্যাকশন। রিডাকশন বা বিজারণ। অ্যালকিল হ্যালাইডে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা একটা তীব্র বিজারক দ্রব্য, ওটা দিয়ে বিজারণ করি, তাহলে হাইড্রোজেনটা জয়েন করে Cl- বেরিয়ে যায়। হাইড্রোজেনটা জয়েন করে Cl- কিন্তু বেরিয়ে চলে যায়, তাহলে আমরা অ্যালকেন পেয়ে যাই। একই রকম ভাবে হ্যালো অ্যালকেনে যদি আমরা হাইড্রোজেন নিকেল দিয়ে আমরা রিডাকশন করি, এগুলো তো সব বিজারক দ্রব্য হাই টেম্পারেচারে, তাহলেও হাইড্রোজেনটা ঢুকে যায়, ব্রোমিনটা বেরিয়ে যায়। এগুলো তো কি পেলাম? তাহলে অ্যালকেন পেলাম। কি পেলাম? অ্যালকেন পেলাম। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড
অথবা হাইড্রোজেন নিকেল বা হাইড্রোজেন প্যালাডিয়াম এরকম কোনো ক্যাটালিস্ট নেওয়া হচ্ছে, দিয়ে হাই টেম্পারেচারে হিট করা হচ্ছে, এগুলো হচ্ছে বিজারক দ্রব্য, যেগুলো দিয়ে বিজারণ করলে দেখতে পাচ্ছি হ্যালো অ্যালকেন থেকে হ্যালোজেনটা বেরোচ্ছে, সেখানে হাইড্রোজেন ঢুকছে, হ্যালো অ্যালকেন থেকে হ্যালোজেনটা বেরোচ্ছে, সেখানে হাইড্রোজেন ঢুকছে। তাহলে একই প্রোডাক্ট পেয়েছি, এখানে হ্যালো অ্যালকেনটা থেকে যা প্রোডাক্ট পেয়েছি ইথেন, এখানেও হ্যালো অ্যালকেন থেকে একই প্রোডাক্ট পেয়েছি, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট বিজারক দ্রব্য ইউজ করেছি, ডিফারেন্ট ডিফারেন্ট রিডিউসিং এজেন্ট কি ইউজ করা হয়েছে। কখনো ইউজ করেছি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, কখনো ইউজ করেছি হাইড্রোজেন মেটাল ক্যাটালিস্ট এট হাই টেম্পারেচার। ডিফারেন্ট ডিফারেন্ট বিজারক দ্রব্য বা রিডিউসিং এজেন্ট কি ইউজ করে আমরা একই হ্যালো অ্যালকেন থেকে একই অ্যালকেন পেয়েছি, একই হ্যালো অ্যালকেন থেকে একই অ্যালকেন পেয়েছি। এটা 3 কার্বন চেনের হ্যালো অ্যালকেন হলে, 3 কার্বন চেনের হ্যালো অ্যালকেন হলে আমরা 3 কার্বন চেনের অ্যালকেনই পেতাম। তাহলে উডস বা গ্রিগনেটের সঙ্গে এই রিডাকশনের ডিফারেন্সটা কি? উডস বা গ্রিগনেটে কার্বন নাম্বার বেড়ে যায়, স্টার্টিং কম্পাউন্ডে যদি একটা কার্বন থাকে প্রোডাক্টে 2টো কার্বন হয়ে যায়, স্টার্টিং কম্পাউন্ডে 2টো থাকলে প্রোডাক্টে 4টে হয়ে যায়, উডসে ডাবল হয়। গ্রিগনেটে ডাবল তো না হলেও বেড়ে যায়। স্টার্টিংটা যদি একটা কার্বন থাকে তার সঙ্গে তো আরো 2টো অ্যাড হলো, যে 3টে তৈরি হলো। স্টার্টিং এ যদি 2টো থাকে তার সঙ্গে 2টো অ্যাড হলো, 4টে তৈরি হলো, 4টে কার্বনের অ্যালকেন তৈরি হলো। তাহলে কার্বন নাম্বার বাড়াতে হলে আমাকে উডস বা গ্রিগনেটের কথা ভাবতে হবে, কার্বন নাম্বার বাড়াতে হলে আমাকে উডস বা গ্রিগনেটের কথা ভাবতে হবে। কিন্তু যদি কার্বন নাম্বার সেম রেখে অ্যালকেন বানাতে হয়, আগের গুলোতে কি হলো একবার জাস্ট কুইকলি আমরা চোখ বোলাবো। এই উডসে কি হলো? উডসে দেখলাম এক কার্বন চেন মিলে হলো 2 কার্বন চেন, তাই না? কার্বন নাম্বার বাড়লো। গ্রিগনেটে কি হলো? গ্রিগনেটেও কার্বন নাম্বার বাড়লো। গ্রিগনেটেও কার্বন নাম্বার বাড়লো। এখানে ছিল 1 কার্বন চেন, এখানে ছিল 2 কার্বন চেন। 1 কার্বন চেন 2 কার্বন চেন মিলে গিয়ে তৈরি হলো 3 কার্বন চেন, কার্বন নাম্বার বাড়লো। কিন্তু কার্বন নাম্বার তাহলে আইদার সেম, কার্বন নাম্বার ডাবল হয়েছে অর ইভেন হয়েছে, ডাবল হয়েছে, কার্বন নাম্বার ডাবল হয়েছে, অ্যালকেন তৈরি হয়েছে। তাহলে আইদার ডাবল কার্বন চেনের অ্যালকেন তৈরি হচ্ছে, অথবা গ্রিগনেট ইউজ করলে অড কার্বন চেনের অ্যালকেন তৈরি হচ্ছে। কিন্তু প্রত্যেক ক্ষেত্রে স্টার্টিংটার কাছে যতগুলো অ্যালকেন ছিল, যতগুলো কার্বন ছিল, স্টার্টিং এই কম্পাউন্ডে একটা কার্বনের চেন ছিল, স্টার্টিং এই কম্পাউন্ডে 2টো কার্বনের চেন ছিল, বেড়ে গিয়ে আলটিমেটলি 4টে কার্বন চেনের অ্যালকেন পেয়েছি। কার্বন নাম্বার বাড়াতে হলে তাহলে গ্রিগনেট বা উডস, কিন্তু কার্বন নাম্বার সেম রাখতে গেলে তখন রিডাকশন, মনে রাখতে হবে। দেখো এখানে কতগুলো কার্বনের চেন ছিল? 2টো কার্বনের চেন ছিল, রাইট? রিডাকশন হওয়ার পরে কি কার্বন নাম্বার বেড়েছে? একেবারেই বাড়েনি, 2টো কার্বন চেনের অ্যালকেনই পেয়েছি। তাহলে সেম কার্বন চেনের অ্যালকেন পেতে গেলে হ্যালো অ্যালকেন থেকে রিডাকশন, কার্বন নাম্বার বেশি পেতে গেলে গ্রিগনেট বা ডাবল পেতে গেলে উডস, এটা মনে রাখতে হবে। কিন্তু হ্যালো অ্যালকেনটাতে যতগুলো কার্বন আছে অতগুলো কার্বন চেনেরই আমি অ্যালকেন চাই, বাড়াতে চাই না। তাহলে সেক্ষেত্রে রিডাকশন, রিডিউসিং এজেন্ট কি কি হতে পারে? হাইড্রোজেন নিকেল ক্যাটালিস্ট বা প্যালাডিয়াম প্লাটিনাম ক্যাটালিস্ট, হাই টেম্পারেচার, অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। বলো, পুরোপুরি মাথায় ঢুকে গেছে? এর সঙ্গে হতে পারে হচ্ছে রেড ফসফরাস এইচআই। রেড ফসফরাস এইচআই হচ্ছে একটা দারুণ রিডিউসিং এজেন্ট, এখানেও কার্বন নাম্বার সেম থাকবে। তো রেড ফসফরাস এইচআই দেওয়া হলো, দেখো 2টো কার্বনের চেন ছিল, ওই 2টো কার্বন চেনেরই অ্যালকেন তৈরি হয়ে গেছে। মানে কি হয়েছে? সিম্পল, হাইড্রোজেনটা ঢুকেছে আর আয়োডিনটা বেরিয়ে গেছে, আয়োডিনটা অন্য আয়োডিনের সঙ্গে বেরিয়ে গেছে, আই2 তৈরি করে। এইচআই থেকে হাইড্রোজেনটা ঢুকছে, এইচআই থেকে হাইড্রোজেনটা ঢুকছে, আর আয়োডিনটা অন্য আয়োডিনের সঙ্গে বেরিয়ে যাচ্ছে, আই2 তৈরি করে। রেড ফসফরাস 420 কেলভিন টেম্পারেচারে হাই টেম্পারেচারে রিঅ্যাকশনটা হয়ে যাচ্ছে। রেড ফসফরাস সঙ্গে আছে 420 কেলভিন হাই টেম্পারেচারে, হাইড্রোজেন ঢুকছে, আয়োডিন গুলো বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে একটা রিডিউসিং এজেন্ট। আচ্ছা, জিঙ্ক অ্যালকোহল বা জিঙ্ক অ্যাসিড, এটাও রিডিউসিং এজেন্ট। এখানেও কি হচ্ছে? এখানেও হাইড্রোজেন ঢুকছে এবং হ্যালোজেন বেরোচ্ছে, কার্বন নাম্বার সেম আছে, 2 কার্বন চেন, এখানেও 2 কার্বন চেন, একই প্রোডাক্ট পাচ্ছি। তাহলে এখানে ঢুকলো কে? আবার একইভাবে হাইড্রোজেন ঢুকলো, বেরোলো কে? ক্লোরিন বেরোলো, ক্লোরিনটা HCl হয়ে বেরিয়ে চলে গেল। তার মানে আমরা এখানে 2 কার্বন চেন থেকে 2 কার্বন চেন অ্যালকেন পেয়েছি, সেম নাম্বার অফ কার্বনের অ্যালকেন পেয়েছি। রিঅ্যাকট্যান্টে যতগুলো কার্বনের চেন ছিল প্রোডাক্টও ঠিক কতগুলো কার্বন চেনেরই অ্যালকেন পেয়েছি, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট রিডিউসিং এজেন্ট ইউজ করেছি। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করতে পারে রিডিউসিং এজেন্ট বা বিজারক দ্রব্য, হাইড্রোজেন আর নিকেল ক্যাটালিস্ট বা হাইড্রোজেন এন্ড প্যালাডিয়াম প্লাটিনাম ক্যাটালিস্ট ইউজ করতে পারি হাই টেম্পারেচারে।
আর রিডিউসিং এজেন্ট বা বিজারক দ্রব্য কি হতে পারে? রেড ফসফরাস HI at হাই টেম্পারেচার। রেড ফসফরাস এবং HI এদেরকে দিয়ে আমরা বিজারণ করতে পারি। সবগুলোতে কিন্তু কার্বন নাম্বার কোথাও বাড়ছে না, যতগুলো কার্বনের হ্যালো অ্যালকেন ছিল, যতগুলো কার্বন চেনে হ্যালো অ্যালকেন ছিল, মানে হ্যালো অ্যালকেনটাতে যদি দুটো বা তিনটে কার্বন চেন লেগে থাকে, ফাইনাল প্রোডাক্টে দুটো বা তিনটে কার্বন চেন থাকছে। আর একটা 4 নাম্বার হতে পারে জিঙ্ক অ্যালকোহল বা জিঙ্ক HCl, জিঙ্ক HCl বা জিঙ্ক কপারের সংকর, তার সঙ্গে অ্যালকোহল। এইগুলো হতে পারে ডিফারেন্ট রিডিউসিং এজেন্ট বা বিজারক দ্রব্য, যারা কিনা একই রিডাকশনকে বিভিন্ন ভাবে করে দেয়। দেখে নাও, একই রিডাকশন, একই হ্যালো অ্যালকেন 2 কার্বন চেনের, তাকে একই অ্যালকেনে বানিয়েছি 2 কার্বন চেন। প্রত্যেকটা ক্ষেত্রে একই রিঅ্যাকশন হয়েছে। এখানেও 2 কার্বন চেনের অ্যালকেন পেয়েছি, আগের গুলোতেও 2 কার্বন চেনের অ্যালকেন পাচ্ছিলাম। তাহলে 2 কার্বন চেনে অ্যালকেন পাচ্ছি 2 কার্বন চেন হ্যালো অ্যালকেন থেকে। এইগুলোর মধ্যে কোনো না কোনো রিডিউসিং এজেন্ট বা বিজারক দ্রব্যকে ইউজ করে। ওকে, তাহলে বিজারণ বা রিডাকশনটা হয়ে গেল। চলে আসছি হ্যালো অ্যালকেনস এর লাস্ট রিঅ্যাকশন, রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। চলো, হ্যালো অ্যালকেনস এর লাস্ট রিঅ্যাকশন, যেটা কিনা রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। তাহলে হ্যালো অ্যালকেনটা আমাদের শেষ হয়ে গেল একদম। আমাদের পরে হ্যালো অ্যারিনটা শুরু করে দেবো। নেক্সট ক্লাসে আমাদের হ্যালো অ্যারিনস শেষ হয়ে যাবে এবং আমরা অ্যালকোহলে শিফট করে যাব। ওকে, বা হ্যালো অ্যারিনস এর আজকে মেন জিনিসটা দেখে নেবো, হ্যালো অ্যারিনস এর রিঅ্যাক্টিভিটি আজকে দেখে নেবো। এটা হয়ে গেলে তো হ্যালো অ্যালকেন শেষ। হ্যালো অ্যারিনস এর রিঅ্যাক্টিভিটি দেখে নেবো। রিঅ্যাক্টিভিটি দেখে হ্যালো অ্যারিনস এর আরো খুচখাস যে 3-4টে রিঅ্যাকশন আছে, ওটার একটা রেকর্ডেড ভিডিও দিয়ে দেবো এই সপ্তাহতেই, যাতে নেক্সট উইকে আমরা অ্যালকোহলে মুভ করে যেতে পারি। নেক্সট উইকের জন্য আর বাঁচিয়ে রাখবো না। আজকে হ্যালো অ্যালকেনস এর শেষ, এই লাস্ট রিঅ্যাকশন। এবারে হ্যালো অ্যারিনস এর প্রাইমারি পার্টটা করে দেবো। হ্যালো অ্যারিনস এর শুধু কয়েকটা রিঅ্যাকশনস, 6-7টা রিঅ্যাকশনস বাকি থাকবে, ওটার একটা রেকর্ডিং দিয়ে দেবো। রেকর্ডিংটা হয়ে গেলে কি হবে, ওটা তোমার পুরোপুরি শেষ হয়ে গেল। হ্যালো অ্যালকেনস, হ্যালো অ্যারিনস পুরোপুরি শেষ। তাহলে নেক্সট উইক থেকে আমরা পুরোপুরি অ্যালকোহলে শিফট করে যাব, এবং অ্যালকোহল একবার শিফট করে গেলে পুরো ফাস্ট ফরওয়ার্ড আমাদের রিঅ্যাকশনস চলতে থাকবে। হ্যালো অ্যালকেনস এর রিঅ্যারেঞ্জমেন্ট মানে কি হচ্ছে, দেখো ভালো করে, পজিশন লাইসোমার তৈরি হচ্ছে। পজিশন লাইসোমার রিঅ্যাকট্যান্ট থেকে দেখো, রিঅ্যাকট্যান্টটাতে 3টে কার্বনের চেন আছে, সঙ্গে একটা হ্যালোজেন আছে। একদম ফার্স্ট কার্বনেই হ্যালোজেনটা আছে, রাইট? রিঅ্যাকশনটাতে 3টে কার্বনের চেন আছে, সঙ্গে ফার্স্ট কার্বনটাতেই হ্যালোজেনটা আছে। আচ্ছা, প্রোডাক্টটাও দেখো 3টে কার্বনের চেনই আছে, কিন্তু হ্যালোজেনটা মিডল কার্বনে আছে, সেকেন্ড কার্বনে হ্যালোজেন আছে। অর্থাৎ কেমন আইসোমার তৈরি হলো? পজিশন আইসোমার। 3টে কার্বনের চেন, কিন্তু ফার্স্ট কার্বনে হ্যালোজেন, সেকেন্ড বা মিডল কার্বনে হ্যালোজেন। পজিশনাল আইসোমার তৈরি হলো, এটাকে বলছে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। পরেরটা তো তাই হচ্ছে। কখন হচ্ছে? যখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে হাই টেম্পারেচারে হিট করে দিচ্ছি। অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে হাই টেম্পারেচারে হিট করছি। অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে হাই টেম্পারেচারে হিট করলে কি হচ্ছে আমরা একবার দেখে, মেকানিজমটা দেখে নেবো আমরা। মেকানিজমটার নাম হচ্ছে 1,2 হাইড্রোজেন শিফট। CH3 CH2 CH2 ক্লোরিন, এটাই ছিল। দিয়েছি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সঙ্গে আছে 575 কেলভিন হাই টেম্পারেচার। অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি করে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই ক্লোরিনটাকে নিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে? তাহলে তৈরি হলো, ক্লোরিনটা বেরিয়ে চলে গেল। তাহলে এই ফার্স্ট কার্বনে একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো। 1 নাম্বার কার্বন থেকে ক্লোরিনটা বেরিয়ে চলে গেছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়ে বের করে চলে গেছে, তৈরি হয়ে গেছে AlCl4-। AlCl4- তৈরি হয়ে গেছে, কারণ হ্যালোজেন ক্লোরিনটাকে নিয়ে অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3 বেরিয়ে চলে গেছে। AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড হ্যালোজেন ক্লোরিনটাকে নিয়ে বেরিয়ে চলে গেছে। ফার্স্ট কার্বনে এসেছে প্লাস চার্জ, কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? ক্লিয়ারলি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ওয়ান ডিগ্রি কার্বোক্যাটায়ন ততটা স্টেবল নয়, ওর থেকে 2 ডিগ্রি 3 ডিগ্রি অনেক বেশি স্টেবল। তাই এখন এই মলিকুলটা চেষ্টা করে যে এই হাইড্রোজেনটাকে এইখানে শিফট করে দেয়।
এটা কি বলে? রিঅ্যারেঞ্জমেন্ট। কি বলে এটাকে? 1,2 হাইড্রাইড শিফট। কেন শিফট করলো? দেখো, হাইড্রোজেনটা যদি ওখানে শিফট হয়ে গেল, তখন মিডল কার্বনে কার্বোক্যাটায়ন হয়ে গেল। হাইড্রোজেনটা যদি ওদিকে শিফট করে গেল, তাহলে এখন মিডল কার্বনটাতে দেখো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়ে গেল, যেটা কিনা অবশ্যই বেশি স্টেবল দেন 1 ডিগ্রি। তাই বেশি স্টেবল কার্বোক্যাটায়ন বানানোর জন্য মিডল কার্বনের একটা হাইড্রোজেন শিফট হয়ে গেছে টার্মিনাল কার্বনে, 1 নাম্বার কার্বনে। মানে মিডল কার্বনে মানে হচ্ছে এইখানে যে হাইড্রোজেনটা ছিল, ওই হাইড্রোজেনটা এখন শিফট হয়ে গেল ওইদিকে। এটাই হয়েছে, সিম্পল। এইখানে হাইড্রোজেনটা শিফট হয়ে গেছে ওই দিকের কার্বনে, তার জন্য অবভিয়াসলি মিডল কার্বনে এখন চলে এসেছে প্লাস চার্জ। এবারে ওই যে AlCl4 মাইনাস আছে, ওখানে তো একটা Cl মাইনাস বেরিয়ে গেছিল না, ওই Cl মাইনাসটা আবার এই প্লাস চার্জের সঙ্গে জুড়ে যায়। AlCl4 মাইনাস থেকে Cl মাইনাসটা আবার প্লাস চার্জের সঙ্গে জুড়ে যায়। তাহলে যে AlCl4 মাইনাস বেরিয়ে গেছিল, ওখান থেকে Cl মাইনাস আসে, Cl মাইনাসটা এসে আবার ওই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটার সঙ্গে জুড়ে যায়। তাহলে Cl মাইনাসটা একবার বেরোলো, কার্বোক্যাটায়নটা 2 ডিগ্রি হয়ে গেল, তারপরে আবার এসে জুড়ে গেল। ক্লিয়ারলি দেখতে পাচ্ছি রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে এবং পজিশনাল আইসোমার তৈরি হয়ে গেছে। প্রথম কম্পাউন্ডে 3টে কার্বনের চেইন, ফার্স্ট কার্বনে ক্লোরিন ছিল, পরের কম্পাউন্ডেও 3টে কার্বনের চেইন, কিন্তু সেকেন্ড কার্বনে ক্লোরিনটা শিফট হয়ে গেল। কেন হলো? কারণ ফার্স্ট কার্বন থেকে ক্লোরিন বেরিয়েছে, হাইড্রোজেনটা রিঅ্যারেঞ্জ করে গেছে, তারপর সেকেন্ড কার্বনে গিয়ে আবার ওই Cl মাইনাস ঢুকেছে। ফার্স্ট কার্বন থেকে Cl মাইনাস বেরিয়েছে, তার জন্য হাইড্রোজেনটা শিফট হয়ে গেছে, কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল সেখানে, হাইড্রোজেনটা শিফট হয়ে গেছে, দিয়ে বেটার স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করেছে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, এবং তারপরে যে Cl মাইনাস বেরিয়ে গেছিল ওটা আবার রিজয়েন করে গেছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটাতে, মিডলটাতে। তাই আমরা দেখতে পাচ্ছি এটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। কেন রিঅ্যারেঞ্জমেন্ট বলছি? কারণ মিডল কার্বনে দেখো ছিল CH2, এখন মিডল কার্বনে CH2 নেই, CHCl হয়ে গেছে, তাই না? আর টার্মিনাল কার্বনটা দিল CH2Cl, টার্মিনালটাতে হয়ে গেছে CH3। তাই তো একটু চেঞ্জ হয়ে গেছে না, এটা ওটার কাছে চলে গেছে, ওটা ওটার কাছে চলে গেছে। মানে বেসিক্যালি দেখো কি হচ্ছে, এক্সচেঞ্জ হয়েছে। ভালো করে দেখো, অ্যাকচুয়ালি ভালো করে দেখলে বুঝতে পারবে একটা এক্সচেঞ্জ হয়ে গেছে। এই ক্লোরিনটা এইখানে গেছে, এই হাইড্রোজেনটা এখানে এসেছে, এই এক্সচেঞ্জটা বেসিক্যালি হয়েছে। ক্লোরিনটা গেছে এটাতে, হাইড্রোজেনটা এসেছে এটাতে, এই এক্সচেঞ্জটা হয়ে গেছে। ফাইনাল প্রোডাক্টে দেখলে দেখতেই পাবে এই এক্সচেঞ্জটা হয়েছে কেমন করে, সেই মেকানিজমটা দেখলাম 1,2 হাইড্রোজেন শিফট রিঅ্যারেঞ্জমেন্টের থ্রু দিয়ে। ক্লিয়ার? এই অবধি আমাদের হ্যালো অ্যালকেন পুরোপুরি শেষ হচ্ছে। ক্লিয়ার কিনা আমাকে জানাবে। আমরা এখন দেখবো হ্যালো অ্যারিনস। হ্যালো অ্যারিনসে দেখবো হ্যালো অ্যারিনসদের রিঅ্যাকশন ওরা করতে চায় নাকি চায় না, রিঅ্যাক্টিভিটি দেখবো। হ্যালো অ্যারিনসের রিঅ্যাক্টিভিটি, হ্যালো অ্যালকেনস গুলো এখানে পুরোপুরি আমাদের শেষ হচ্ছে। ওকে, হ্যালো অ্যারিনসের রিঅ্যাক্টিভিটি দেখো, হ্যালো অ্যালকেনরা কেমন রিঅ্যাকশন করেছিল আমরা একবার সেটা দেখে নিই। হ্যালো অ্যালকেন গুলো কেমন রিঅ্যাকশন করেছিল। আমরা একটু কম্পেয়ার করে দেখবো। একটা হ্যালো অ্যালকেনকে নিচ্ছি CH3X, আর একটা হ্যালো অ্যারিনকে নিচ্ছি C6H5X। হ্যালো অ্যালকেনের সঙ্গে হ্যালো অ্যারিনের ডিফারেন্সটা বোঝার চেষ্টা করছি। হ্যালো অ্যালকেনেও হ্যালোজেন আছে যে কিনা বন্ড পেয়ারকে নিজের দিকে টানে, তার জন্য হ্যালোজেনটাতে একটা পার্শিয়াল মাইনাস চার্জ আসে। হ্যালো অ্যারিনেও হ্যালোজেন আছে যে কিনা বন্ড পেয়ারকে নিজের দিকে টানে, তার জন্য হ্যালোজেনে পার্শিয়াল মাইনাস চার্জ আসে। হ্যালো অ্যালকেনে কার্বনটা হয়ে যায় ডেফিসিয়েন্ট ইলেকট্রোফিলিক, পার্শিয়াল প্লাস চার্জ আসে, এই কার্বনকে বলে ইলেকট্রোফিলিক। এখানে ইলেকট্রনের ঘাটতি আছে ভালো রকম। সঙ্গে এই কার্বনটা আবার sp3 কার্বন, sp3 কার্বন, sp3 কার্বনও ইলেকট্রনের ঘাটতি থাকে, এটা অতটা তড়িৎ ঋণাত্মক বা ইলেকট্রোনেগেটিভ নয়। এখন এই কার্বনটাতে ইলেকট্রনের ঘাটতি থাকার কথা, কারণ বন্ড পেয়ারকে হ্যালোজেনটা টেনে নিচ্ছে, কিন্তু এই কার্বনটা sp2 কার্বন। sp2 কার্বনে, sp3 কার্বনে আমরা বলতে পারি s অরবিটালে কন্ট্রিবিউশন আছে 25%। sp3 কার্বনে বলতে পারি 4টে অরবিটাল আছে, একটা s 3টে p, তাহলে s অরবিটালে কন্ট্রিবিউশন 25%। sp2 কার্বনে আমরা বলতে পারি s অরবিটালে কন্ট্রিবিউশন 33.3%। কেন? কারণ এখন 3টে অরবিটাল আছে, একটা s আর 2টো p দিয়ে তৈরি হচ্ছে sp2 কার্বন,
যেখানে কিনা s অরবিটালের পার্সেন্টেজ থাকবে হচ্ছে 33.3%। তাহলে s অরবিটালের পার্সেন্টেজ যদি বেড়ে যায়, s অরবিটালের পার্সেন্টেজ বেড়ে গেলে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যায়। s অরবিটাল নিউক্লিয়াসের কাছে থাকে, নিউক্লিয়াসের কাছে অ্যাট্রাকশন বেশি, আর অ্যাট্রাকশন বেশি হলে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়ে যায়। তাহলে sp2 কার্বন বেশি ইলেকট্রোনেগেটিভ না sp3 কার্বন বেশি ইলেকট্রোনেগেটিভ? ক্লিয়ারলি দেখতে পাচ্ছি sp3 কার্বনে s অরবিটালের কন্ট্রিবিউশন খুবই কম, মাত্র 25%, কিন্তু sp2 কার্বনে s অরবিটালের কন্ট্রিবিউশন বেশি 33%। s অরবিটালের কন্ট্রিবিউশন বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, কারণ s অরবিটাল নিউক্লিয়াসের কাছে থাকে, নিউক্লিয়াসের কাছে থাকা অরবিটালে নিউক্লিয়ার অ্যাট্রাকশন বেশি, নিউক্লিয়ার অ্যাট্রাকশন যদি বেশি হয় ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। তার মানে যে কার্বনটা sp2 ওই কার্বনটা তড়িৎ ঋণাত্মক বা ইলেকট্রোনেগেটিভ, তাহলে তড়িৎ ঋণাত্মক কার্বন তো বন্ড পেয়ারকে নিজের দিকে টানবে, তড়িৎ ঋণাত্মক কার্বন তো বন্ড পেয়ারকে নিজের দিকে টানবে, তাহলে কি এই কার্বনটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হবে? ও বন্ড পেয়ারকে তো টানছে, তাহলে এই কার্বনটা লেস ইলেকট্রন ডেফিসিয়েন্ট বা লেস ইলেকট্রোফিলিক। মানে এখানে অতটাও ঘাটতি নেই যতটা এই হ্যালো অ্যালকেন গুলোতে ছিল, লেস ইলেকট্রোফিলিক। মানে মানে এখানে হচ্ছে কম ঘাটতি আছে, ইলেকট্রনের কম ঘাটতি আছে, বাট ঘাটতিটা কম, ডেফিসিয়েন্সি আছে কিন্তু সেটা কম আছে, এখানে বেশি ছিল। তাহলে এই কার্বনটা sp3 কার্বন এখানে ঘাটতি বেশি ছিল, তাই নিউক্লিওফাইল গুলো এবার এরা কি করতো, নিউক্লিওফাইল গুলো অ্যাটাক করতো, সেই নিউক্লিওফাইল গুলো আসতো, কোনো কথা শুনতো না, নিউক্লিওফাইল আসতো এরকম ডেফিসিয়েন্ট কার্বনের উপরে অ্যাটাক করে দিত, লিভিং গ্রুপ বেরিয়ে চলে যেত। এটাই এতক্ষণ হয়ে এসছে, এবং তাদের নিউক্লিওফাইল গুলো দারুণ কনফিডেন্ট যে ও আমি তো হ্যালো অ্যালকেনকে দেখবো আর অ্যাটাক করবো, এরকম লেভেলে কনফিডেন্স। কারণ হ্যালো নিউক্লিওফাইল গুলো কি জেনে এসছে যে হ্যালোজেন যদি অ্যাটাচ থাকে কারোর সঙ্গে, তাহলে সেই কার্বনটা একদম মানে তাই মুরগি কার্বন, ওকে অ্যাটাক করে করে পুরো ফিনিশ করে দেওয়া যায়, এবং লিভিং গ্রুপ হিসেবে হ্যালোজেনটাও বেরিয়ে চলে যায়। তার মানে ইলেকট্রোফিলিক কার্বন, দেখো যার কাছে ঘাটতি আছে, জীবনে কোনো কিছুর ঘাটতি আছে, তাকে তো যে কেউ অ্যাটাক করে যাবে, তাই না? তাই নিউক্লিওফাইল গুলো আসতো, ইলেকট্রনের ঘাটতি থাকা এই কার্বনে এসে অ্যাটাক করে দিয়ে চলে যেত, লিভিং গ্রুপও সাথ দিত না, লিভিং গ্রুপও বেরিয়ে চলে যেত। এটা তো করে নিউক্লিওফাইল গুলো হাইলি পাওয়ারফুল নিজেকে মনে করছে এবং দারুণ কনফিডেন্সে আছে। তো নিউক্লিওফাইল গুলো এবার ভেবেছে ঠিক আছে অনেক হয়ে গেছে, হ্যালো অ্যালকেনস এর উপর রিঅ্যাকশন, হ্যালো অ্যালকেনস এর উপর সাম্রাজ্য বিস্তার করে নিয়েছি, যে কোনো হ্যালো অ্যালকেনকে আমি অ্যাটাক করে দিতে পারি। কেউ যদি ব্যাক সাইড অ্যাটাক করতে নাও দেয়, তাকে হ্যালোজেনটা আগে বেরিয়ে যাওয়ার পরে তাকে বোথ সাইড অ্যাটাক করে দিই। তো ব্যাক সাইড অ্যাটাক করে SN2 করতে না দিলে হ্যালোজেনটা বেরিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করি, লিভিং গ্রুপটা বেরিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করি, কার্বোক্যাটায়ন তৈরি হয়, বোথ সাইড অ্যাটাক করে SN1 করে দিই। তাই নিউক্লিওফাইল গুলো একদম দারুণ কনফিডেন্সে আছে, হয় SN2 নয় SN1, কিছু না কিছু আমরা হ্যালো অ্যালকেন করে উড়িয়ে দিয়ে এসেছি আজকে এতকাল হ্যালো অ্যালকেনকে, এবারে হ্যালো অ্যারিনের উপরেও নিজেদের সাম্রাজ্য বিস্তার করবো, যে হ্যালো অ্যারিন গুলোকে অ্যাটাক করবো এবং লিভিং গ্রুপকে বের করে দেবো, এবং একই রকম ভাবে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন সবার উপরে নিউক্লিওফাইলের রাজত্ব চলবে। এইভাবে নিউক্লিওফাইল গুলো মনে মনে ভেবে নিয়েছে। তো সেই অনুযায়ী আমরা এখন দেখবো নিউক্লিওফাইল এবারে বেরিয়েছে হ্যালো অ্যারিনদের জয় করতে। তো হ্যালো অ্যারিনদের কি ওরা জয় করতে পারবে নিউক্লিওফাইল গুলো, সেটাই আমরা দেখার চেষ্টা করব যে হ্যালো অ্যারিনদের উপরে নিউক্লিওফাইল গুলো অ্যাটাক করতে পারবে কিনা, এবং নিউক্লিওফাইল গুলো হ্যালো অ্যারিনদের জয় করতে পারবে কিনা। তো পাঁচটা রিজন দেখবো, পাঁচটা সিচুয়েশন দেখবো। চলো পাঁচটা সিচুয়েশন দেখা শুরু করি। নাম্বার 1 সিচুয়েশন, আমাদের কাছে কোয়েশ্চেনটা খুবই ক্লিয়ার যে হ্যালো অ্যালকেন আর হ্যালো অ্যারিন কে বেশি রিঅ্যাক্টিভ, মানে CH3X এর কাছে নিউক্লিওফাইল বেশি বেশি আসবে, না এই ক্লোরোবেনজিন C6H5X এর কাছে নিউক্লিওফাইল বেশি আসবে? নিউক্লিওফাইল অ্যাটাক কোথায় ভালো হবে? নিউক্লিওফাইল অ্যাটাক কোথায় ভালো হবে, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। যে রিঅ্যাক্টিভ কে নিউক্লিওফাইল কি হ্যালো অ্যালকেন গুলোর উপর ভালো অ্যাটাক করবে, না নিউক্লিওফাইল গুলো হ্যালো অ্যারিনে অ্যাটাক করবে? হ্যালো অ্যালকেনে অ্যাটাক করলে এক্সপেকটেশন হচ্ছে লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, নিউক্লিওফাইল ঢুকে যাবে। হ্যালো অ্যারিনে অ্যাটাক করলে একই এক্সপেকটেশন, নিউক্লিওফাইল ঢুকবে, লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। এটাই এক্সপেকটেশন, কিন্তু হবে কি না এখানে তো ইজিলি হচ্ছিল, কিন্তু এখানেও হবে কি সেটাই আমরা এখন দেখবো। পাঁচটা রিজনস ফলো করব। রিজন নাম্বার 1,
রিজন নাম্বার 1 হচ্ছে হাই ইলেকট্রন ডেন্সিটি। সো হ্যালো অ্যারিনদেরকে একবার দেখা যাক। এই হচ্ছে আমাদের হ্যালো অ্যারিন। হ্যালো অ্যারিনে কি আছে? হ্যালো অ্যারিনে ভালো করে দেখো তো, প্রচুর পাই বন্ডস আছে। পাই বন্ডস থাকার মানে হচ্ছে হাই ইলেকট্রন ডেন্সিটি আছে, মানে ইলেকট্রন অনেক বেশি বেশি আছে। তাহলে নিউক্লিওফাইলরা যদি অ্যাটাক করতে আসে, এই কাছে আসা মাত্রই ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বা রিপালশন শুরু হয়ে যাবে। কারণ হ্যালোয়ারিনসদের যে বেনজিন রিং সেখানে প্রচুর ইলেকট্রনস আছে পাই বন্ডস থাকার জন্য। নিউক্লিওফাইলরা কাছে আসার আগেই, অ্যাটাক করতে আসার আগেই ওই পাই বন্ডের ইলেকট্রন গুলো নিউক্লিওফাইলকে রিপেল করতে শুরু করে দেবে, বিকর্ষণ করতে শুরু করে দেবে। তো বেশিরভাগ নিউক্লিওফাইল তো ওখানেই হাল ছেড়ে দেবে, আসতেই পারবে না। বেশিরভাগ নিউক্লিওফাইল এসে পৌঁছতেই পারবে না, কারণ হ্যালোঅ্যারিনসে বেনজিন বসে আছে যার কাছে কিনা হাই ইলেকট্রন ডেন্সিটি আছে। ওই ইলেকট্রন ডেন্সিটিকে ওভারকাম করে, ওই রিপালশনকে ওভারকাম করে কোনো নিউক্লিওফাইলের পক্ষে, মানে কোনো নিউক্লিওফাইলের অত ক্ষমতা নেই, অত দম নেই যে এই এত হাই ইলেকট্রন ইলেকট্রন রিপালশন ওভারকাম করে অ্যাটাক করতে আসবে। তো প্রথমে তো বেশিরভাগ নিউক্লিওফাইল এখানেই সরে গেলে, অ্যাটাক করতে পারলো না। বেশ, দু একটা নিউক্লিওফাইল বলবে না, তাদের জোশ প্রচুর বেশি। কিছু নিউক্লিওফাইল থাকে সব ব্যাচে, সব গ্রুপেই থাকে, তারা হার মানতে চায় না সহজে। তাদের জোশ এত বেশি, তারা বলবে রিপালশনকে ওভারকাম করি। তারা একটা ভাস্কো দা গামার মতো। ভাস্কো দা গামা যেরকম উত্তমাশা অন্তরীপকে অতিক্রম করে এসে ভারতবর্ষের কালিকট বন্দরে পৌঁছেছিলেন এবং ভারতবর্ষকে আবিষ্কার করেছিলেন, ঠিক একই রকম ভাবে কিছু নিউক্লিওফাইল ভাস্কো দা গামার মতন। তারা ভাববে যে আমি তো জোশ আমার প্রচুর বেশি, আমি হার মানব না, এই বিকর্ষণে রিপালশনকে ওভারকাম করে আমি অ্যাটাক করেই ছাড়বো। যখন তারা অ্যাটাক করতে আসবে তখন দেখবে কার্বনটা sp2, কার্বন sp2 মানে ওই কার্বনটাও অতটা ইলেকট্রনের ঘাটতি নেই। ইলেকট্রনের ঘাটতি না থাকলে তারা তো নিউক্লিওফাইলকে ফিরিয়ে দেবে। এই কার্বন sp2 কার্বনে ইলেকট্রনের ঘাটতি নেই, ইলেকট্রনের কম ঘাটতি আছে, ইলেকট্রনের কম ঘাটতি। কারণ কি? কারণ এই sp2 কার্বন হচ্ছে তড়িৎ ঋণাত্মক বা ইলেকট্রোনেগেটিভ। ইলেকট্রোনেগেটিভ হলে ওখানে ঘাটতি নেই, ঘাটতি না থাকলে নিউক্লিওফাইলকে কেন এন্টারটেইন করবে, তাই না? নিউক্লিওফাইলরা যদিও বা জোশ নিয়ে বেরিয়েছিল, কার্বনটা পাত্তাই দিল না। কার্বনটা বললো ভাই দেখ, ও এসেছিস খুব ভালো কথা, কিন্তু আমার এখানে অ্যাটাক করে কোনো লাভ নেই, কারণ আমার অতটা ডেফিসিয়েন্সি নেই, আমি নিউক্লিওফাইল চাইছি না। নিউক্লিওফাইল তো তখনই চাইবো না যখন আমার নিজের ইলেকট্রনের ঘাটতি থাকবে, তখন আমি নিউক্লিওফাইলের ইলেকট্রন গুলোকে চাইবো, কারণ নিউক্লিওফাইলের কাছে ইলেকট্রন আছে। তাহলে নিউক্লিওফাইলের কাছে ইলেকট্রন আছে কিন্তু কার্বনটার কাছে ঘাটতি নেই, ওই নিউক্লিওফাইলকে কার্বন কেন পাত্তা দেবে? কারণ কার্বনটা sp2। তাহলে এখানেও নিউক্লিওফাইলরা জোশ নিয়ে অ্যাটাক করতে এসেও কার্বন রিফিউজ করে দিল। নিউক্লিওফাইলের কাছেও কিন্তু হাই ইলেকট্রন ডেন্সিটি ছিল, তার জন্য ওরা কিন্তু এসেছিল, কিন্তু আসার পরও কার্বন রিফিউজ করে দিল। তাহলে sp2 কার্বন হওয়ার জন্য এখানে অ্যাটাক ফার্দার হলো না, কারণ sp2 কার্বন ইলেকট্রোনেগেটিভ, নিউক্লিওফাইলের অ্যাটাককে এন্টারটেইন করলো না। 2 নাম্বার রিজন। কিছু নিউক্লিওফাইল এরপরেও হার মানতে চায় না, বলে জোর করে অ্যাটাক করেই দেবে, একবার লিভিং গ্রুপটাকে বের করে দিই, তারপর দেখবো কার্বনের কত কত। লিভিং গ্রুপটাকে কোনোভাবে যদি বের করে দিতে পারি, লিভিং গ্রুপটা যদি কোনোভাবে বেরিয়ে যায়, কোনোভাবে যদি এই সমস্ত কার্বনও পাত্তা দিচ্ছে না, হাই ইলেকট্রন ডেন্সিটি থেকে রিপালশন পাচ্ছি, তাহলে বেনজিন রিপালশন করছে তার হাই ইলেকট্রন ডেন্সিটি নিয়ে, কার্বন sp2 বলে পাত্তা দিচ্ছে না। এই অবস্থাতে যদি জোর করে ফোর্সফুলি অ্যাটাক একবার করে দিতে পারি, লিভিং গ্রুপটা তো বেরিয়েই যাবে। লিভিং গ্রুপের অত দম নেই, কারণ হ্যালো অ্যালকেনও তাই হয়ে এসছে, তারা দেখেছে লিভিং গ্রুপ বেরিয়ে যায়, ওই জন্য ওর নাম লিভিং গ্রুপ। লিভিং গ্রুপ তো বেরিয়ে যাবে, ও তো বেইমানি করবেই। লিভিং গ্রুপটা যদি একবার বার করে দিতে পারি, আমরা তো অ্যাটাক করে দিতে পারবো। তো সেই আশা নিয়ে নিউক্লিওফাইলের মধ্যে আরো কিছু নিউক্লিওফাইল জোশ নিয়ে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু অ্যাটাক করতে গিয়ে দেখে লিভিং গ্রুপ বেরোয় না। কেন? কারণ লিভিং গ্রুপে এখানে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার তৈরি হয়েছে। লিভিং গ্রুপে এখানে সিঙ্গেল বন্ড নয়, এখানে লিভিং গ্রুপগুলো ডাবল বন্ডে আছে। এই সিসিএল বন্ডটা পার্শিয়ালি ডাবল বন্ড রেজোনেন্সের থ্রু দিয়ে। কেমন করে দেখো, সিসিএল না সিএক্স বলছি, সিএক্স যে কোনো হ্যালোজেনই থাকতে পারে, সিএক্স বন্ড। সো এখানে রেজোনেন্স হয়, কি হয়? প্লাস আর এফেক্ট হয়।
হ্যালো অ্যালকেনের হ্যালোজেনে আছে, সরি হ্যালো অ্যারিন যেটা আছে, হ্যালো অ্যারিন যেটা আছে, হ্যালো অ্যারিনের হ্যালোজেনে আছে হচ্ছে লোন পেয়ার। এই লোন পেয়ার অ্যাটাক এখানে রেজোনেন্স শুরু করে প্লাস আর এফেক্ট, লোন পেয়ার এখানে ডোনেট হয়, তার জন্য এই পাই বন্ডটা এখানে মাইনাস চার্জ হয়ে শিফট হয়ে যায়। রেজোনেন্সটা ভালো করে প্রথম স্ট্রাকচারটা দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যালোজেন থেকে যে লোন পেয়ারটা আসে এখানে ডাবল বন্ড তৈরি হয়ে যায়, হ্যালোজেনে তিনটে লোন পেয়ারের একটা কমে যায়, তাই হ্যালোজেনে প্লাস চার্জ আসে, আর এই পজিশনের ডাবল বন্ডটা এই অর্থ পজিশনে মাইনাস চার্জ হয়ে শিফট হয়ে যায়। এটা হয় হচ্ছে প্রথম ক্যানোনিক্যাল ফর্ম বা রেজোনেটিং স্ট্রাকচার। এটা চলতে থাকে, এটা চলতে থাকে। ক্লিয়ারলি দেখতে পাচ্ছি হ্যালো অ্যারেঞ্জ গুলোতে কখনো এই সিএক্স বন্ডটা সিঙ্গেল বন্ড, হ্যালো অ্যারেঞ্জ গুলোতে আবার কখনো এই সিএক্স বন্ডটা ডাবল বন্ড। তার মানে অ্যাকচুয়ালি সিএক্স বন্ডটা শুধুমাত্র সিঙ্গেল বন্ড নয়, যেরকমটা কিন্তু এইখানে হ্যালো অ্যালকেন গুলোতে ছিল। হ্যালো অ্যালকেন গুলোতে সিএক্স বন্ড সিঙ্গেল বন্ড ছিল, আরামসে ব্রেক করে যেত, কারণ সিঙ্গেল বন্ড অবশ্যই উইক বন্ড দেন ডাবল বন্ড। তাহলে সিঙ্গেল বন্ড সিগমা বন্ড উইক বন্ড দেন ডাবল বন্ড, তাই এখানে ব্রেক করা ইজি ছিল। এখানে হ্যালোজেন পালিয়ে যেত, লিভিং গ্রুপ পালিয়ে যেত, এখানে পালাচ্ছে না। তার কারণ এখানে সিঙ্গেল বন্ড ডাবল বন্ড দুটো বন্ডই এক্সপেরিয়েন্স করে দুটো ডিফারেন্ট স্ট্রাকচারে, মানে এখানে একটা আংশিক বা পার্শিয়াল ডাবল বন্ড আছে। অর্থাৎ অ্যাকচুয়াল মলিকুলটাতে একটু হলেও ডাবল বন্ডের ক্যারেক্টার আছে। অ্যাকচুয়াল মলিকুলটা সবসময় সিঙ্গেল বন্ড নিয়ে নেই কার্বন হ্যালোজেনের মতন, কারণ এটাকে তো ব্রেক করতে গেলে এটাকে বেরোতে হবে, তাই না? এটা তো ভাঙবেই না, কারণ এখানে খালি সিঙ্গেল নয়, ডাবল বন্ডের মতন ফিচার্সও আছে। তার মানে দেখতে পাচ্ছি এই পার্টিকুলার বন্ডটা কখনো সিঙ্গেল কখনো ডাবল, একে বলে পার্শিয়াল ডাবল। এই পার্শিয়াল ডাবল বন্ড কোথাও থাকলে সেই বন্ড অবশ্যই স্ট্রং বন্ড, ব্রেকই করবে না। পার্শিয়াল ডাবল বন্ড ডিফিকাল্ট টু ব্রেক, ডিফিকাল্ট টু ব্রেক, ব্রেকই হচ্ছে না। নিউক্লিওফাইলে হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়েছে যে লিভিং লিভার দিয়ে এখান থেকে বেরোয় না, আমরা অ্যাটাক করবো কি করে? হ্যালো কেন্দ্রের উপরে সাম্রাজ্য বিস্তার করে এসেছি, হ্যালো অ্যারিনদের কাছে ট্যাপও করতে পারেনি এখনো পর্যন্ত। একে তো হাই রিপালশন, তারপরে sp2 কার্বন, তারপরে লিভিং গ্রুপ বেরোয় না। হ্যালো অ্যালকেন গ্রুপের মরিয়া হয়ে বলছে ব্যাক সাইড অ্যাটাক করে দি SN2 নতুন, সেখানেও প্রবলেম। ব্যাক সাইড অ্যাটাক করতে গিয়ে দেখলো বাল্কি বেনজিন রিং বসে আছে, বাল্কি বেনজিন গ্রুপ বসে থাকার জন্য ব্যাক সাইড অ্যাটাক প্রিভেন্টস ব্যাক সাইড অ্যাটাক ফর SN2 হয় না। এই তো ছিল ব্যাক সাইড অ্যাটাক করবে কোত্থেকে? নিউক্লিওফাইল যদি ব্যাক সাইড অ্যাটাক করতে যায় কি করে করবে? এই তো বাল্কি গ্রুপ বসে আছে, বাল্কি বেনজিন বসে আছে, বাল্কি বেনজিন পেরিয়ে কি করে ওই কার্বন অব্দি অ্যাটাক করবে যাতে লিভিং গ্রুপ বেরোয়? ব্যাক সাইডও পসিবল নয়, SN2 বন্ধ। লাস্ট উপায় SN1 কি হতে পারে? যেখানে লিভিং গ্রুপটা আগেই বেরিয়ে যাবে এবং একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যাবে। দেখা যাক। লিভিং গ্রুপটা বেরিয়ে গেলে এরকম একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়, একে বলে ফিনাইল কার্বোক্যাটায়ন। এই ফিনাইল কার্বোক্যাটায়ন স্টেবল হলে নিউক্লিওফাইল অ্যাটাক করে দিতে পারতো, লিভিং গ্রুপটা বেরিয়ে যেত। লিভিং গ্রুপটা বেরিয়ে গেলে ফিনাইল কার্বোক্যাটায়ন তৈরি হতো, নিউক্লিওফাইল পরের স্টেপে অ্যাটাক করতে বোথ সাইড অ্যাটাক করতে SN1 করতো। কিন্তু এই কার্বোক্যাটায়নটা ডিস্টেবল নয়, তৈরি হয় না, তাই SN1 এর রাস্তাও বন্ধ। সো পাঁচটা রিজন আমরা ক্লিয়ারলি একবার বুঝে নেওয়ার চেষ্টা করি। বেনজিন রিং এ পাই বন্ড আছে, নিউক্লিওফাইল গুলো এলেই রিপালশন পায়। কার্বনটার কাছে ফোর্সফুলি অ্যাটাক করতে গেলে কার্বনটা sp2 ইলেকট্রোনেগেটিভ এন্টারটেইন করে না নিউক্লিওফাইলকে। লিভিং গ্রুপে ডাবল বন্ড ক্যারেক্টার চলে আসে, লিভিং গ্রুপ ব্রেক করে বেরোয় না। ব্যাক সাইডে বাল্কি বেনজিন বসে থাকার জন্য ব্যাক সাইড অ্যাটাক পসিবল হয় না। এন্ড লিভিং গ্রুপটা আগেই বেরিয়ে যাবে, দিয়ে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, সেখানে বোথ সাইড অ্যাটাক হবে, সেটাও পসিবল হয় না, কারণ কার্বোক্যাটায়নটা হাইলি আনস্টেবল তৈরি হয় না। এই পাঁচটা রিজনস এর জন্য কি কনক্লুশনে দাঁড়ালো আমাকে তাড়াতাড়ি জানাও কমেন্ট করে। কে বেশি রিঅ্যাক্টিভ, হ্যালো অ্যালকেন গুলো না হ্যালো অ্যারিন গুলো?
সো এই দুটোকে কম্পেয়ার করে আমরা বলতে পারি এটা মোর রিঅ্যাক্টিভ, এটা লেস রিঅ্যাক্টিভ। এর কাছে তো নিউক্লিওফাইল গুলো আসেই না, এলেও এন্টারটেন হয় না, ওয়ারাজ এদের কাছে তো নিউক্লিওফাইল এসেছে আর অ্যাটাক করে বেরিয়ে গেছে। তার মানে এখান থেকে ক্লিয়ার হয়ে গেল হ্যালোঅ্যারিনস আর লেস রিঅ্যাক্টিভ টুয়ার্ডস নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। হ্যালোঅ্যারিনে SN1 SN2 অত ইজিলি হয় না যতটা ইজিলি হ্যালোঅ্যালকেন গুলোতে হয়। তাহলে এখন কি কোনো উপায় নেই হ্যালোঅ্যারিনে রিঅ্যাকশনস করবা? আছে, যে রিঅ্যাকশনস গুলো আমরা নেক্সট ক্লাসে স্টাডি করব। নেক্সট ক্লাসে মানে রেকর্ডিংটা যেটা দেবো এর মধ্যে রেকর্ডিং দিয়ে দেবো, ওইখানে স্টাডি করব। রেকর্ডিংটাতে আমরা স্টাডি করব যে হ্যালোঅ্যারিনদের কাছে এই পুরো স্টোরিটা, যে স্টোরিটা তোমাকে বলছিলাম যে নিউক্লিওফাইলের চেষ্টা করেছে, এখানে তো সাম্রাজ্য বিস্তার করেছে, এখানে তো এসেছে অ্যাটাক করেছে, লিভিং গ্রুপকে বের করেছে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করেছে। এই সেম জিনিসটা এখানে হলো না তো বুঝলাম, হওয়ার কি কোনো উপায় নেই? নিউক্লিওফাইলের কাছে কি কোনো উপায় নেই যে হ্যালোঅ্যারিনস এর কাছে রিঅ্যাকশন করতে পারে SN2 SN1? হ্যাঁ, উপায় আছে। নিউক্লিওফাইলের একার অকাদে হয়নি, নিউক্লিওফাইলরা 5 রকম ভাবে চেষ্টা করেছেন, 5 রকম ভাবে ফেলিয়ার হয়েছে। নিউক্লিওফাইলরা এখন মানুষের কাছে আসে, মানুষকে এসে বলে আপনারা তো অনেক কিছু করতে পারেন, আপনারা তো বিজ্ঞানী, আমাকে কোনো একটা উপায় বলে দিন যাতে আমি একটা নিউক্লিওফাইল হয়ে যেরকম হ্যালোঅ্যালকেনের উপর রিঅ্যাকশন করেছিলাম, সাম্রাজ্য বিস্তার করেছিলাম, সেরকম হ্যালোঅ্যারিনদের উপর রিঅ্যাকশন করতে পারি, সাম্রাজ্য বিস্তার করতে পারি। মানুষের কাছে অসম্ভব কিছুই না। এই মানুষ তারপরে কি কি টেকনিক অ্যাপ্লাই করলো যাতে নিউক্লিওফাইলদের অ্যাসিস্ট করতে পারে এবং নিউক্লিওফাইলদের মনোবাসনা পূর্ণ করতে পারে এবং হ্যালোঅ্যারিনদের উপরে নিউক্লিওফাইল দিয়ে অ্যাটাক করতে পারে, সেটা আমরা দেখব নেক্সট ক্লাসে। হেডিং দিয়ে রেখো ডাউস প্রসেস। ডাউস প্রসেসের থ্রু দিয়ে আমরা প্রথমবার দেখার চেষ্টা করব যে নিউক্লিওফাইলরা এই হ্যালোঅ্যারিনদের উপরেও অ্যাটাক করে এবং কেমন করে রিঅ্যাকশন করে। তবে সেই ক্লাসটা রেকর্ডিং এ যাবে, তবে মঙ্গলবার বা বুধবার রেকর্ডিং এ পেয়ে যাবে সেই ক্লাসটা। আর নেক্সট স্যাটারডে আমরা অ্যালকোহল ফেনল ইথারে শিফট করে যাব। নেক্সট স্যাটারডেতে আমরা অ্যালকোহল ফেনল এবং ইথার স্টার্ট করব। আমরা কিন্তু হ্যালোঅ্যালকেনকে রেকর্ডিং করব একটা মঙ্গলবার বুধবার, দিয়ে হ্যালোঅ্যালকেনকে পুরোপুরি প্যাক আপ করে দেবো। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। পুরোপুরি ক্লিয়ার থাকলে আমাকে এক্ষুনি জানাবে হ্যাঁ স্যার পুরোপুরি ভাবে ক্লিয়ার। আমাকে কমেন্ট করে তোমরা জানাও যে স্যার পুরোটা ক্লিয়ার হয়ে গেছে, এবং ভালো করে দেখে হ্যালোঅ্যালকেনকে পুরোপুরি রেডি করে তৈরি করে নাও।